Hello everyone, welcome back to our channel Concept Chida. আশা করি সবাই ভালো আছো। তো তোমরা আজ আগের থেকে বুঝতে পেরেছি যে আজকে ক্লাসে কি হতে চলেছে। তো আজকে স্পেশালি তোমাদের যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে শুধু আজকে এবার হবে। তো তোমাদের জন্য এমসিকিউ এক্সপ্রেস নামে একটা সিরিজ আরো সেখানে শুধু আমরা এমসিকিউ মানে কোশ্চেনের মাধ্যমে আমরা তোমাদের পুরো সেটা রিভিশন করার চেষ্টা করতে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো বিভিন্ন টাইপের সেগুলো তোমাদের করানো, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে চলে এসেছি এবং ক্লাস 11 এর সেমিস্টার 1 এর স্পিরিচুয়াল ম্যাটার, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আজকে পুরোটা মানে কি বলছি, আজকে পুরোটা হচ্ছে যে চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কিন্তু করে দেওয়া সম্ভব হচ্ছে যতটা সম্ভব। এটা কয়েকটা পার্টে থাকবে, এই এমসিকিউটা কয়েকটা পার্টে থাকবে। তো আজকে ধরে নাও এটা পার্ট 1 বলতে পারো, ঠিক আছে। পার্ট 1 আমি বেসিক্যালি কিভাবে তোমাদের এমসিকিউ এক্সপ্রেসটা কিভাবে কি করা ব্যাপার বলে নিই যাচ্ছি। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে যা ফর্মুলা আছে বা ছোট ছোট কনসেপ্ট থাকে যেগুলো তোদের দেওয়া তোমরা মানে আগে পড়েছো, তো আরেকবার রিভিশনের জন্য আমি বলে দেবো। আর ফর্মুলা গুলো একবার রিভাইজ করে দেবো, দিয়ে আমি তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে সেগুলো পাবো। প্রচুর কোশ্চেন আছে, তো দেখো এই দেখো পেজে কোশ্চেন নিয়ে এসেছি, বুকে পেজ ভর্তি, তারপরে খাতাতে আছে, খাতাতে সব এই করা আছে, ঠিক আছে। তো কোশ্চেনের একটু আজকে ক্লাসে আগুন জ্বলবে, ঠিক আছে। আর আগুন আমাকে নেভাতে হবে, জেলে সেরকম কোশ্চেন নিচ্ছে মানুষের কনসেপ্ট ক্লিয়ার করাবো। চলো নতুন ক্লাস, নতুন জোশ, নতুন দিন, তো start করতে হবে। তো চলো লেটস স্টার্ট, আর বেশি দেরি করা যাবে না, কথা কম কাজ বেশি। আমাদের এমসিকিউ স্ক্রিনটা স্টার্ট করলাম। তো দেখো, তো এই চ্যাপ্টারের প্রথমে যেটা আছে যে আমি তোমাদের বয়েল সূত্র থেকে স্টার্ট করি। বয়েল সূত্রে কি বলেছে যে বয়েল সূত্রে বেশি এর যে ডেপথে যাওয়ার দরকার নেই, জাস্ট একবার পড়ে নেবে যে বয়েল লতে কি দেওয়া আছে। তো বয়েল ফ্লোতে কি কনস্ট্যান্ট থাকে বলতো? বয়েল বয়েল ফ্লোতে কনস্ট্যান্ট থাকে টেম্পারেচার। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাই তো। তো এই সূত্রে, এই বয়েল সূত্রে গ্রাফটা কেমন হয়, পি ভার্সেস এর গ্রাফটা কিরকম হয়, পি ভার্সেস ভি। এটা হচ্ছে পি ভি, এটা কি গ্রাফটা কিরকম হয়, সমকরাবৃত্ত, হচ্ছে এই গ্রাফ সমকরাবৃত্ত। তো এই গ্রাফ নিয়ে একটা কোশ্চেন দেখাবো এবার। তখন বললাম যেটা যে ছোট ছোট করে একটা কিছু বলবো, দিয়ে আবার বুঝতে আবার কোশ্চেন, ঠিক আছে। পুরো রিভিশন এরকম করে চলবে, ঠিক আছে, পুরো chapter। তো কোনো রকম কোনো ডাউট হলে থেকে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক ধরে কথা বলতে দেখো। কোশ্চেনটা হচ্ছে যে এই 1 নম্বর কোশ্চেন আমি এটা বলতে পারি। পি, ঠিক আছে। তো কোশ্চেন আমার হলো যে এখানে তিনটে টেম্পারেচার গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। ধরলাম এটা T3, এটা T2, এটা T1। তোমাকে এবার অপশন দেখো যে এমসিকিউ এক্সপ্রেস মানে যে তোমাদের দেখো, তোমরা পরীক্ষাতে কি হবে সব অপশন পেয়ে যাবে, ঠিক আছে। আমি কি করবো তোমাদের এখানে এতটা স্ট্রং করে দেবো যে পরীক্ষার ফলে মানে পরীক্ষাতে তোমরা পরীক্ষার খাতে কোশ্চেন গুলো যাতে সহজ মনে হয়। তো এখানে তোমাদের এতটা স্ট্রং করে দেবো, তো এখানে আমি কোনো অপশন দেবো না, তোমরা নিজেদের মতো করো, ঠিক আছে। তো মাঝে মাঝে এখন দেবো, তো বিভিন্ন অপশন দেবো, ঠিক আছে, অপশন আছে কাট দেবো। তো তোমরা বলো এখানে এই T3 T2 T1 এর মধ্যে রিলেশনটা কি হবে, এরকম কোশ্চেন যে পি ভার্সেস ভি তে এরকম তিনটে দেওয়া হচ্ছে 10% দিয়ে। তো বলেছে যে এখানে টেম্পারেচার রিলেশন করে মানে দুটো তিনটে সমান হবে নাকি বড় ছোট। এটা জানার জন্য একটা ছোট মতো তোমাদের ট্রিক লিখে দাও। এই ট্রিকটা তোমার যে কোনো গ্রাফে ওই ফর্মুলা জানলে সব হয়ে যাবে। চলো এই ট্রিকটা জানলে তো কি করলাম দেখো, আমি কি করলাম এই তো একটা আহ, এই ভি অক্ষের উপর মানে ভি লাইনের উপর একটা লম্ব ভাবে একটা লাইন টানলাম। তো আমি কি বলতে পারি এই পয়েন্টে, এই পয়েন্ট, এই তিনটে যে পয়েন্ট আনলাম, এই তিনটে পয়েন্টে বলতে পারি কি ভলিউম কনস্ট্যান্ট, এটা মানতে পারি। ভলিউম এই দিকে গেলে বাড়ছে, এই দিকে গেলে কমছে। তো এই ওই বরাবর তো কনস্ট্যান্ট আছে না, এটা বুঝতে পেরেছি আশা করি। তো এই বরাবরে ভলিউমটা কি কনস্ট্যান্ট, এবার কি করবো, ভলিউম কনস্ট্যান্ট। এবার এটা পি ভার্সেস ভি, আমি এখানে একটি সমীকরণ ইউনিটের সমীকরণ লেখা হচ্ছে যে পি ভি সমান এনআরটি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, তাই তো। এটা কি বললাম, ভি কনস্ট্যান্ট করলাম। তো দেখো এমনিতে কি
ভি কনস্ট্যান্ট করলাম স্যার, দেখো পি এর এম 1 মোলের জন্য তো পিভি সমান 8 তে লিখতেই পারি, পিভি সমান 8 এগুলো বলার দরকার নেই। তো ভি যেহেতু ভি তো এমনিতেই কনস্ট্যান্ট, ভি তো এখানে কনস্ট্যান্ট করলাম, আর আর তো এমনিতেই কনস্ট্যান্ট। তো ভি আর আর যদি কনস্ট্যান্ট হয় তো আমি এটা কি বলতে পারি, পি ভাবে যাচ্ছে এই কথাটা বল। ভি এমনিতে আর কনস্ট্যান্ট, ঠিক আছে, আর কনস্ট্যান্ট, আর আর যে কনস্ট্যান্ট ভিটা তো এখানে কনস্ট্যান্ট করলাম, ঠিক আছে। তো এবারে এটা বলতে পারি যে পি ভ্যারিয়েবল টি, মানে পি বাড়লে টি বাড়বে, টি সরি টি বাড়লে পি বাড়বে, পি বাড়লে টি বাড়বে, বা টি কমলে পি বাড়বে, কমবে, মানে সরল সম্পর্ক সোজা। তো এবার আমি কি করলাম, এই সোজা পি অক্ষের এই যে এই লাইন করলাম, ঠিক আছে, ধরলাম এটা, ধরলাম এটা পি ওয়ান করলাম, এটা পি টু করলাম, এটা পি থ্রি করলাম। তো এবার তোমরা বলো, এই যে উপর দিকে যত যাচ্ছি চাপের চাপ বাড়ছে না কমছে বলো? এই যে উপর দিকে পি ওয়ান পি টু পি থ্রি এই ঘরের উপরে যাচ্ছে, এটা চাপ বাড়ছে না বাড়ছে না? চাপ বাড়ছে, তো আমি এটা লিখতে পারি কি, চিত্রাঙ্ক দিয়ে অ্যাকর্ডিং টু গ্রাফ, তো আমরা লিখতে পারি যে পি থ্রি গ্রেটার দেন পি টু গ্রেটার দেন পি ওয়ান, এটা গ্রাফ হিসেবে লিখতে পারছি, ঠিক আছে। এবার আমরা কি দেখলাম এই রিলেশন থেকে এটাকে করার পরে দেখলাম যে এই ভ্যারিয়েবল টি দেখলাম, এই ভ্যারিয়েবল টি। তো পি ভ্যারিয়েবল টি মানে কি, পি যত বাড়বে টি তত বাড়বে, তো পি কোথায় বেশি, পি থ্রিতে বেশি, অর্থাৎ এই পয়েন্টে প্রেসার সব থেকে বেশি। এই পয়েন্টে কি আছে দেখো, এই পয়েন্টে আছে আমাদের টি ওয়ান আছে, দেখো ব্যাপারটা বুঝো, এই পয়েন্টে আমাদের কি আছে, পি থ্রি বেশি। আচ্ছা দাঁড়াও, এটাকে তোমরা দিয়ে দেবে, তাহলে এটা কি করলাম, এটা টি ওয়ান করলাম, এটা এটা টি, এটা টি থ্রি করলাম, এটা টি টু করলাম, ঠিক আছে। আগের সাথে হয়তো কোনো সমস্যা হচ্ছে, আমি একটু বোঝার জন্য আর যাতে ভালো করে বুঝতে পারি, সেজন্য দেখো পি সাবজেক্ট বেশি, তো পি থ্রির সাথে কোন গ্রাফটা আছে, পি থ্রির সাথে এই গ্রাফটা আছে, পি থ্রি গ্রাফ। তো পি থ্রি যেহেতু বড়, আমরা এটা এখান থেকে লিখতে পারি যে পি থ্রি গ্রেটার দেন পি টুর জন্য কি আছে, এই দেখো এই গ্রাফ, তো পি টু, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে কি বললাম, কিরকম পিসের সাহায্যে অঙ্কন হলো। তো এটা যে আমি এতক্ষণ ধরে বকবক করলাম, তো তোমাদের কিন্তু তো এটা যখন শিখে নেবে তো এত সময় লাগবে না, তো জাস্ট দেখবে, এটা করবে, ভার্টিক্যাল লাইন থাকবে, অঙ্ক শেষ। এক নম্বর কোশ্চেন হয়ে গেছে, আশা করি বোঝা গেছে। চলো, এটা হচ্ছে যে বল সূত্রে একটা টাইপের, তো বল সূত্রে আরো সেই গ্রাফগুলো পড়ে 2 নম্বর কোশ্চেন, আমি পাশাপাশি করাচ্ছি, তোমরা বুঝতে পারছো তো? ঠিক আছে, তো এরকম ধরনের ধারণা কোশ্চেন কোশ্চেন আছে, ঠিক আছে, বোর্ড কোশ্চেন কোশ্চেন আছে। তো পরের কোশ্চেন, তো আমরা দেখো বল সূত্রে কি কি কনসেপ্ট বললাম, বল সূত্রে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট, পিভি সমান এনার্জি সমীকরণ থেকে পাই, পিভি সমান এনার্জি এই যে সমীকরণ, তো এখানে যখন কি কনসেপ্ট করলাম, তখন আমি কি বলতে পারি, আর কি সবসময় কনস্ট্যান্ট। তো পি কনস্ট্যান্ট, তার মানে এখান থেকে তা বলতে পারি পি ভ্যারিয়েবল 1/v, এই কথাটা লিখতে পারি, তাহলে পি ভ্যারিয়েবল 1/v হচ্ছে। তো এটাকে এখানে এই ভ্যারিয়েবল সাইনটাকে তুলে দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে চলে এলাম 1/v, ঠিক আছে। এবার দেখো কোশ্চেনটা হচ্ছে যে এইটাই, যে বয়েল সূত্রে লগ পি ভার্সেস লগ 1/v, লগ পি ভার্সেস লগ 1/v, লগ পি আর লগ 1/v ভার্সেস 1/v এর মাপতে বলেছে। তো বলেছে যে এই 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 লগ পি ভার্সেস লগ 1/v তে যে নতি, এই ব্যাটার যে নতি পাওয়া যায় সেই নতির মান কত, এটা হচ্ছে। তোমাকে একটা গ্রাফটা জানতে হবে, গ্রাফটা জানার পর সেখান থেকে নতিটা করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আমি কি করবো, আমি এখান থেকে বয়েল সূত্র বলেছি, তো আমি সেখান থেকে পেয়ে গেলাম। এবার আমি কি কি দেখো লগ কি বলেছে, তো আমাদের লগ কি জানতে হবে, আমি পুরো উভয় পক্ষে লগারিদম নিয়ে নেব। উভয় পক্ষে লগ নিয়ে পাই, এটা তোমাদের কাজ। তো কি করবো, লগ লগ কি, লগ কে ইন্টু 1/v, এটাকে লিখতে পারি লগ কে প্লাস লগ 1/v লিখতে পারি। এবার দেখো আমার কার কার গ্রাফ এসে লগ বি ভার্সেস লগ 1/v এর গ্রাফ এসে। তো দেখো এইটা লগ বি আছে আর লগ পি, তার মানে দেখো গ্রাফটা আমি ছোট করে এঁকে আর একটা লাইন করে নি, লগ পি সমান লগ কে প্লাস এটা লিখতে পারি 1 ইন্টু লগ 1/v, এটা কাজ আছে তাই লিখলাম। তো তোমরা
ম্যাথে এত করে কিন্তু স্ট্রেট লাইন পড়া হয়ে গেছে, আমি বলতে পারছি না। তো দেখো যেটা ধারণা যখন দিতে পারি, সরল রেখার যেটা জেনারেল ইকুয়েশন, সরল রেখার স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন হচ্ছে যে y is equal to mx প্লাস c। এটা হচ্ছে সরল রেখার জেনারেল ইকুয়েশন। তো এখানে m মানে কি, m মানে জানা গ্রাফ টেকনিক, এটা হচ্ছে গ্রাফ, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, ঠিক আছে। তো গ্রাফটা যেটা হবে সেটা হচ্ছে যে গ্রাফটা হবে এরকম, দেখুন এমটা হচ্ছে যে পজিটিভ, মানে এমটা পজিটিভ নথি আর কি, এমটা পজিটিভ নথি। আর এটা হচ্ছে যে এই যে এতটুকু অংশ, এটা হচ্ছে সি, ওয়াই অক্ষের সিরিজ অংশ বলা হয়, দেখো ওয়াই অক্ষের হচ্ছে সেটা হচ্ছে সি, এমটা হচ্ছে নথি, পজিটিভ নথি, পজিটিভ সেটা। আর এইটা বুঝেছে, বুঝতে পারলে গ্রাফটা দেখে। তো এখানেও গল্পটা দেখো সেই রকমই কথা। দেখুন গ্রাফটা যদি আমি এখানে করি, ড্র করি, গ্রাফটা যদি ড্র করি, এটা হচ্ছে যে গ্রাফটা ড্র করলাম। তারপর বলেছি লগ পি ভার্সেস লগ ওয়ান বাই পি, বলেছে লগ পি দিতে হবে, লগ পি, আর এটা হচ্ছে লগ ওয়ান বাই ভি বলছে, ঠিক আছে। তো লগ পি ভার্সেস ওয়ান বাই ভি বলছে। এবার দেখো, তার মানে আমরা এটা কি বলতে পারি, এটাকে ওয়াই ছিল তুলনা করবো, ওয়াই সেই সমীকরণ থেকে ওয়াই যেটা নিচে সি ছিল, এটা কি সি ছিল, একটা কনস্ট্যান্ট, একটা মান ছিল, ভ্যালু, জাস্ট ভ্যালু। লগ এখানে কনস্ট্যান্ট ছিল, ধরেছিলাম এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ছিল, তো লগ এটাও একটা কনস্ট্যান্ট, তো এটা সি হতে পারে। এইটা দেখো এম, বলেছিলাম না এম একটা পজিটিভ, এখানে নথি, এখানে এমটা হচ্ছে ওয়ান, ঠিক আছে। আর এই যে লগ ভি, লগ ওয়ান বাই, সরি লগ ওয়ান বাই ভি, এটা হচ্ছে যে এক্স, দেখো এক্স টা এখানে বসেছি, ওয়াইটা এই যে লগ ভি যেটা ছিল সেটা এটা এখানে বসেছি। তো সি কতটা হবে, সি এই যে দেখো সেই দাম, সি, সি সমান লগ কে, ঠিক আছে। নতিটা কত হবে, জাস্ট তার মানে এতটা যদি হয়, নতিটা হবে এম ইজিক্যাল টু ওয়ান, এইভাবে হবে এম সমান এক, এখানে এম সমান এক। তো কোশ্চেনটা এটাই হচ্ছে যে লগ পি ভার্সেস লগ ওয়ান, বয়ের সূত্রে লগ পি ভার্সেস লগ ওয়ান বাই ভি এর যে গ্রাফটা হয়, সেই গ্রাফের নতির মান দেখো, নতির মান প্লাস এক, প্লাস এক, ঠিক আছে। তো এটা বোঝা যেত আপনাদের এরকম কি ধরনের টাইপের কোশ্চেন পড়ে। বয়ের সূত্রে দেখো এই দুটো গ্রাফ, আসলে একটা বয়ের সূত্রের গ্রাফ আছে, সেটা দেখাবো। তো পরের কোশ্চেন যেটা আছে এখানে দেখেছি, বয়ের সূত্রটাকে এখানে ইনস্পেক্ট করে দেবো, ঠিক আছে, বয়েলটা মানে খুব ডিস্টার্ব করবে। 3 নম্বর কোশ্চেন যেটা বয়ের সূত্রে বলেছে যে লগ পি ভার্সেস লগ ভি এর গ্রাফ, ঠিক আছে। লগ টি ভার্সেস লগ ওয়ান বাই ভি, এই সরি লগ ভি, দেখো আবার সেই একই সমীকরণ, বুঝলে, আবার সেই একই সমীকরণ ওখানে, ওটা আমি ডাইরেক্ট একবারে লিখে দিলাম যে পি সমান, ওটা লিখে দিলাম তাই। তো পি সমান কি লিখলাম, কে ইন্টু ওয়ান বাই ভি, উভয় পক্ষে লগ লগ নিয়ে কি এটা লিখতে পারি কি, লগ পি লগ কে প্লাস লগ ওয়ান বাই ভি, একবার লিখে দিলাম। দেখো এটা জানো তোমরা, লগ যোগের সবকিছু জানো আছে, ক্লাস ইলেভেনে পড়া মানে দেখো এগুলো জানার কথা, ঠিক আছে। তোমার ভেঙে দেখাবো। তো এই যে ওয়ান বাই ভি আছে, এটাকে আমি এটাকে লিখতে পারি, দেখো লগ পি কে প্লাস, এইটাকে উপরে নিয়ে যাও, ভিটাকে উপরে নিয়ে গেলে এটা কি হবে, সামনে একটা মাইনাস ওয়ান থেকে যাবে, এটা কি লগ ভি। তো এবার আবার এই সমীকরণের সাথে তুলনা করবো স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন যেটা সেটা, ঠিক আছে। জেনারেল ইকুয়েশন কি ছিল, ওয়াই, এটা ওয়াই, এটা কি ছিল সি, এই যে এটা কি ছিল, এটা হচ্ছে এম, এটা কি ছিল এক্স। দেখো এবার গ্রাফ জানো, গ্রাফ টানলে হয়ে যাবে, কি বলেছে লগ পি, লগ পি, আর কি বলেছে লগ, লগ পি আর লগ, এবার বলেছে কি সিটা এতটা চেয়ে দিলাম, আচ্ছা অন্য কালে দেখেন। তো সিটা ধরলাম এতটা, লগ পি কি সমান লগ পি। এবার দেখো এখানে আগের বারে কি ছিল, এম এর মানটা ওয়ান ছিল, মানে প্লাস ওয়ান, এখানে দেখো মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান হওয়ার জন্য নতিটা এইভাবে হবে। তো নতি টতি পেপার আসলে তোমরা ম্যাথে শিখে যাবে, এটা মাইনাস, এটা এইটা এখানে হচ্ছে যে মাইনাস ওয়ান, নতিটা মাইনাস ওয়ান, তো এটা কোন হবে, মানে যেটা তাহলে ওই কত ডিগ্রি হবে, 135 ডিগ্রি হবে এইটা, আর এটা হবে, বুঝে গেল। আর এইটা হচ্ছে যে এটা এরকম করে যদি একটা প্যারালাল এই মানে লগ ওয়ান বাই দিন একটা মধ্যে যদি প্যারালাল লাইন টানা হয়, এটা হবে 45 ডিগ্রি। বুঝতে পারলে কি বললাম,
দেখো গ্রাফটা দেখো ভালো করে। এটা হচ্ছে যে তোমাদের বয়স ক্ষেত্রে যে তোমাদের দরকার বয়স ক্ষেত্রে সম্বন্ধে যা ছিল ওটা করে দেবে, ঠিক আছে? তো এই graph যদি কোশ্চেন করে দেয় এর মধ্যে ধরে নেয় যে কোনো একটা গ্রাফে তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে? কি বললাম তাহলে দেখো বয়স ক্ষেত্রে টেম্পারেচার যখন কনস্ট্যান্ট হয় এখানে এরকম graph ছিল এরকম। তো সেই এই টাইপের কোশ্চেন যদি এটা যে তিনটে টেম্পারেচার দিয়ে দিল লাইন দিয়ে দিল তো মানে লেখো লেখো দিয়ে দিল। তো বললো যে এখানে টেম্পারেচার রিলেশন কি হবে, তোমরা চারটি অপশন দিয়ে দিল। এটা ডিটারজেন্ট ডিটারজেন্ট আছে ওটা লেজেন্ড লেজেন্ড সমান সমান জিগারিকে এরকম করে বহু অপশন দিল, ঠিক আছে? তো তোমাদের দেখো ট্রিকটা দেখালাম কি বুঝতে পেরেছো আশা করছি। 2 নম্বরে কি দেখলাম যে বয়েল সূত্র ওই বয়েল সূত্রে লগ বি ভার্সেস লগ 1/c এর গ্রাফটা কেমন হয় সেটা দেখলাম, ঠিক আছে? ঠিক আছে। তো তারপরে এটা দেখালাম লগ বি ভার্সেস লগ বি এখানে কেন -1 হলো কারণ লগের এইটাকে ভিটাকে উপরে তোলার জন্য হরটাকে লবে তোলার জন্য এই যে ওয়ানটা -1 হিসেবে সামনে চলে এসেছে দেখা বললাম। মানে এটা কিভাবে পাচ্ছি জানেন লগ এর উপরে তো এটা কি করি ভি যদি হয় -1 তো -1 সামনে চলে এলো তাই জন্য -1 লগ হয়ে গেছে, ঠিক আছে? এগুলো জানা আছে বলে। আর যেটা বললাম এখানে এটা হচ্ছে স্ট্রেট জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ঠিক আছে? জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইনে কি বলা আছে না y mx প্লাস c, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশনটা। তো এখানে হচ্ছে যে এমটা হচ্ছে কোইফিসিয়েন্ট হবে যেটা হচ্ছে নিচে প্রকাশ করে, সিটা হচ্ছে যে কি ওই সরলরেখাটা y এর কতটা পরিমাণ কাট করেছে সেটা বোঝানোর জন্য ওই সিটা ইউজ করা হয়। সেটা হচ্ছে নতি একটা সরি সেরিটাংশ ওটা একটা কনস্ট্যান্ট মান। এখন দেখুন এটা যদি সি এর মান 2 হয় তো এখানে হবে 3 এর মান একটু বেশি হবে, তো এটা কনস্ট্যান্ট মান, ঠিক আছে? তো তাই জন্য এখানে দেখো কনস্ট্যান্ট বেশিটা কি লগ এটাকে কনস্ট্যান্ট করেছি লগ এখানে লগ এটাকে কনস্ট্যান্ট করেছি। আশা করি বোঝা যাচ্ছে। এভাবে আমরা এই এক্সপ্রেসকে আরো দ্রুত ফোটাবো, ঠিক আছে? তো চলো এটা তোমরা তাড়াতাড়ি দেখে নাও বা লিখে নাও যেটা বললাম। তো এবার ধরো হচ্ছে আরো কি সুন্দর সুন্দর কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। টপিক হচ্ছে যে ডাল্টনের আংশিক চাপ সূত্রে কি বলা হয়েছিল না ডাল্টনের আংশিক চাপ সূত্রে যে শর্তটা ছিল সেটা হচ্ছে এমন মানে ওই যে আংশিক চাপ যেটা ছিল সেখানে কি বলা হয়েছে যে গ্যাস দুটোকে এমন হতে হবে বা গ্যাস গুলোকে এমনই হতে হবে যে তারা পরস্পর কনসেন্ট্রেশনের মধ্যে রিয়াকশন না করে, ঠিক আছে? তো তার মানে এটা বলতে পারি যে ডাল্টনের আংশিক চাপ সূত্রে সেই সব গ্যাস মেনে চলবে যারা কন্টেনারের মধ্যে নিজেরা নিজেদের মধ্যে রিয়াকশন করবে না, ঠিক আছে? তো সেই রিলেটেড একটা ছোট্ট কোশ্চেন যে বলেছে যে নিচে কোন গ্যাসগুলি জার্নালে আংশিক থেকে ফলো করবে, ঠিক আছে? করবে। তো ফলো করবে বলতে তারাই ফলো করবে যারা নিজেদের মধ্যে রিয়াকশন করবে না। এটা বলছে কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। দেখো তারা রিয়াকশন করবে না দেখো এই যে NO প্লাস O2 NO প্লাস O2 এটা কি করবে দেখো NO প্লাস O2 এরা রিয়াকশন করে NO2 উৎপন্ন করবে তো ব্যালেন্সটা ছাড়া তো কোনটা উৎপন্ন করবে। আচ্ছা এই যে CO2 Cl2 এটা পরস্পর বিক্রিয়া করে থায়োনিন ক্লোরাইড উৎপন্ন করবে। SOCl SO2Cl হ্যাঁ SO2Cl2 আছে। আর থায়োনিন এর নাম হচ্ছে থায়োনিন ক্লোরাইড, ঠিক আছে? এর অর্গানিক এর প্রচুর ভূমিকা আছে, লাস্ট অনেক কিছু আছে এই থায়োনিন ক্লোরাইডের ব্যবহার। তো এটা রিয়াকশন করে এটা হয়েছে NH3HCl এই যে NH3 সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কার্বনের সাথে একটু পরে দেখাবো এটা কি হয়। এই দুটো জিনিস দিয়ে খুবই ভালো ভালো কোশ্চেন আনবো এই দুটো জি। তো এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় চিনি উৎপন্ন হয়। এরা কি করে না কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে কার্বন মনোক্সাইড অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? তো বাকি রইলো দেখো এই যে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড এরা পরস্পরের মধ্যে বিক্রিয়া করে না তাই জন্য এরা ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলবে। মিথেন আর হচ্ছে যে C2H6 মানে এটা C2H6 মানে এই হাইড্রোজেন 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 এটার নাম হচ্ছে যে ইথেন ইথেন, ঠিক আছে? ছাড়ো তো ইথেন আর মিথেনের বিক্রিয়া ইথেন প্লাস মিথেন কোনোভাবে বিক্রিয়া করবে না তাই জন্য এটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে মেনে চলবে, ঠিক আছে? তো কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন এরাও পরস্পরের মধ্যে কোনো রিলেশন করে না তাই জন্য এটা হচ্ছে যে ডাল্টনের আংশিক চাপ সূত্রকে মেনে চলবে। এবার হচ্ছে যে এটা বোঝা গেছে সবাই কেন কি ব্যাপার বৃত্তান্ত। চলো এবার থেকে আংশিক চাপ সূত্র সম্পর্কে একটু ছোট্ট মতো আলোচনা করে নেওয়া যাক তারপরে এই অঙ্কটা করবো, ঠিক আছে? তো সব বিষয়ে বললাম যেটা একটা করে টপিক ধরবো দিয়ে সেটা পড়াবো তারপর সেটা এক্সাম্পল দেখাবো এক্সাম্পল মধ্যে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে।
তো বলতে পারো যে এই চ্যাপ্টার মধ্যে এক প্রকার রিভিশন হয়ে যাচ্ছে। রিভিশন হয়ে যাচ্ছে যারা একদম আগে পড়ুনি তাদের জন্য একটু করে মানে এটা মেইন পুরো জিস্ট যেটা এই চ্যাপ্টার জিস্ট সেটাই তো পড়া হবে না, তো তাদের জিস্টটা জানা হয়ে যাচ্ছে। দেখো আংশিক ভেক্টর মানে কি? আংশিক ডালটনের আংশিক সূত্রে বলা হয়েছে যে ধরে নাও একটা ছোট করে বলে দিয়েছে এখানে বহু এ এ এ বি এই তিনটে গ্যাস অণু আছে, ঠিক আছে? ABC, এই তিনটে গ্যাস অণু আছে। তো এরা কি করবে, পাত্রের দেওয়ালের মধ্যে ঢাকা থেকে গ্যাস তো কি করবে, যে ঢাকা থেকে করবে ওটাই কি হবে, ওটা হচ্ছে যে ওটাকে আমরা প্রেসার বলে দিই। তো ওটা একটা প্রেসার ক্রিয়েট করে, ঠিক আছে? ওরা নিজেদের মধ্যে ঢাকা থেকে করুক বা পাত্রের দেওয়ালের সাথে যে ঢাকা থেকে করে একটা হচ্ছে যে প্রেসার ক্রিয়েট করবে, ঠিক আছে? তো প্রেসার ক্রিয়েট করবে, এই তিনজনে মিলে যে প্রেসারটা ক্রিয়েট করবে, এরা তিনজন মিলেই পাত্রে থেকে যে প্রেসারটা ক্রিয়েট করবে বললাম সেটা হচ্ছে যে পি টোটাল। বুঝতে পারলে কি বললাম? পি টোটাল। এটা বড় হাতে কি, পি টোটাল। তো আমি কি করলাম, একটু পরে আমার ইচ্ছে হলো ওই একই পাত্র, পাত্র একই এতে এ গ্যাস রাখলাম। তো আমি এটা বলতে পারি যে এ যে পরিমাণ পাত্রে চাপ প্রয়োগ করে সেটা সেটার পরিমাণ হচ্ছে যে পি সাফিক্স এ, ঠিক আছে? আবার যদি বি থাকতো, যদি বি থাকতো, সাপোজ বি আছে, তো অপরটা সেটা সেটা হচ্ছে কি, যে আংশিক চাপটা দেওয়ালে প্রয়োগ করে সেটা যে পি। আর যদি সি থাকতো আলাদা করে আলাদা মধ্যে একটা পিসি। তো ডাল্টনের আংশিক চাপ সূত্র যেটা বলেছে, যে আমাদের ডাল্টন দাদু বলেছে কি এই যে তিন ঘটনার এই যে পরিমাণটা তিনজনে একসাথে থাকবে যে চাপটা প্রয়োগ করতো, ওদেরকে যদি ওই কন্টেনারে একজন একজন করে রাখা হয়, তোমরা তারা আলাদা আলাদা ভাবে যে চাপটা প্রয়োগ করে সেটা তাদের সাথে এই রিলেশনটা হচ্ছে পি টোটাল সমান আমরা এটা লিখতে পারি পি এ প্লাস পি বি প্লাস পি সি। এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের মূল বক্তব্য। 2 মিনিটে খেলা শেষ। তো বোঝা গেল পি টোটাল দিয়ে কি বোঝা, এই যে মূল চাপের যে ব্যাপারটা বোঝা গেছে আশা করি। চলো এবার এখানে আরো দেরি আছে। তো কি আরো কি বলেছে, এই যে ধরলাম এতে তিন প্রকার গ্যাস আছে, তো এটাও নাকি বলা যায়, এটা ছাড়িয়ে করছি, এটাও নাকি বলা যায় যে এই যে আংশিক চাপের পি এর যে আংশিক চাপ, মানে এই গ্যাসের যে আংশিক চাপ সেটা নাকি এক্স অফ এ ইন্টু পি টোটাল। এটা হচ্ছে যে আংশিক চাপের সাথে, আংশিক চাপের সাথে মোট চাপ এবং এই এর মোল ভগ্নাংশের সাথে যে রিলেশন সেটা হচ্ছে যে এটা। বুঝতে পারলে কি বললাম? দেখো, কি রিলেশনটা কি না, মোট চাপের সাথে আংশিক চাপ মানে নির্দিষ্ট গ্যাসে কোনো কন্টেন্টের অসংখ্য গ্যাস আছে, তো সেখানে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের আংশিক চাপ, মোট চাপ এবং ওই গ্যাসের মূল ভগ্নাংশের সাথে যে রিলেশন সেটা হচ্ছে যে এটা। তো আংশিক চাপের ব্যাপারটা বুঝতে পেরেছো, মানে তারা একা একা মানে একা একা থেকে যে চাপটা ধরবে সেটা হচ্ছে আংশিক চাপ, ঠিক আছে? ওই মোট চাপের এটা হচ্ছে আংশিক, ঠিক আছে? তো তাই জন্য এটা আংশিক চাপ বলে। এই মূল ভগ্নাংশটা কি, এই মূল ভগ্নাংশকে কিরকম করে লেখা হয় দেখো, মূল ভগ্নাংশ সমান আমরা এটা লিখতে পারি মূল ভগ্নাংশ। তোমার একটা কোশ্চেন, মূল ভগ্নাংশ বোঝাটা তুমি একটা কিছু মাথায় একটা ইমাজিন আশা করি বুঝতে পারছো যে মূল ভগ্নাংশ মানে কি বলছে সেটা। মূল ভগ্নাংশ মানে মোলের ভগ্নাংশ নাকি, মোল ভগ্নাংশ মানে বলতে আছে মোলের ভগ্নাংশ। তো মোলের ভগ্নাংশ মানে এটাকে বলা যেতে পারে মোল ভগ্নাংশ মানে মোলের ভগ্নাংশ মানে মোট মোলের ভগ্নাংশ বা মোট মোলের কিছু অংশ। এটাই হচ্ছে সে কথার মধ্যে এটাই যে মোট মোলের ভগ্নাংশ। তো এক্স এ, আমরা এ গ্যাসের নিয়ে কথা বলেছি যখন এর উপরে থাকবে এল এ আর নিচে থাকবে এল টোটাল, মানে এই কন্টেনারে যত প্রকার গ্যাস আছে তাদের মোলের যোগফল বা মোট মোল। তো এটা আমি লিখতে পারি কি এন এন প্লাস এন বি প্লাস এন সি। দেখো হলো না, মোট মোলের যত অংশ ওই গ্যাস দ্বারা প্রদত্ত হয় সেটাই ওই গ্যাসের সরি মোল ভগ্নাংশ। বুঝতে পারলে কি বলো? আরে কথা, কোনো কন্টেনারে যদি অসংখ্য গ্যাস থাকে তাহলে ওই কন্টেনারের মোট মোলের মোট মোল, মোট মোল সংখ্যা বা মোট মোলের যত যত ভগ্নাংশ বা যত অংশ ওই গ্যাস দ্বারা প্রদত্ত হয়, মোট মোলের যত অংশ ওই গ্যাস দ্বারা প্রদত্ত হয় বা ওই গ্যাস দ্বারা কি করা হয়, যাই প্রদত্ত হয় সেটাই হচ্ছে যে ওই গ্যাসের মূল ভগ্নাংশ। একে বলা হয় মূল ভগ্নাংশ, মানে কি এর মূল ভগ্নাংশ। বোঝা গেছে? যদি এখানে দুটো গ্যাস থাকতো এমনি এমনি থাকতো তাহলে এমনি থাকতো না, টোটাল জাস্ট টোটাল। টোটাল এখানে যদি দুটো গ্যাস থাকে তো দুটো হবে, তিনটে থাকবে তিনটে হবে, চারটে থাকবে চারটে।
বোঝা গেছে কি বললাম? চলো, তো আরো কিছু বলা যায় যে এক্স যদি কন্টেনারে যদি আরো অসংখ্য গ্যাস, তো তাদের কি বলা হয় জানেন, এই যে এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি, এটা নাকি এক হয়। কি করে এক হয় সেগুলো প্রমাণটা করে দিই। এই দেখো, এর এর ক্ষেত্রে কি হচ্ছে, এন এ বাই এন টোটাল হচ্ছে, আমি টোটাল লিখলাম। এর ক্ষেত্রে কি হচ্ছে, এন বি বাই এন টোটাল, প্লাস এর ক্ষেত্রে কিছু এন সি বাই এন টোটাল, হচ্ছে নাকি বলো? চারদের এন টোটাল মানে এই পুরোটা। তো এটাকে আমি কি করবো, নিচে এন টোটাল আছে তো কি করবো, এন এ প্লাস এন বি প্লাস এন সি। এন টোটাল মানে কি, এন টোটাল মানে পুরোটা, এন টোটাল মানে এন এ প্লাস এন বি প্লাস এন সি। তো উপর উপর কেটে গেলে কি হবে, সমান এক হচ্ছে না? তো মোট, কোনো এটা বলতে পারি, এটা থেকে এটা বলতে পারি যে কোনো পাত্রে যদি অসংখ্য বা দুই বা দুইয়ের বেশি যদি কোনো গ্যাস অনু থাকে, তো সেই গ্যাস অনুপাতের মধ্যে ওই গ্যাস অনুপাতের মোট ভগ্নাংশের যোগফল সর্বদা এক হয়, সর্বদা এক হয়, একের বেশি হবে না। বুঝতে পারছি কি বললাম তো? তো আশা করি বোঝা গেছে। তো এবার যদি এখানে দুটো গ্যাস থাকতো, এক্স এ আর এক্স বি থাকতো, মানে এ থাকতো বি থাকতো, তাহলে এক্স এ প্লাস এক্স বি সমান এক। যদি কোনো এতে যদি দেখা গেল এই আছে, দুটো গ্যাস আছে, ধরলাম এই যে কার্বন এবং অক্সাইড, তো তাহলে দুটো গ্যাসের মোল ভগ্নাংশের যোগফল জিরো। এক্স সাফিক্স সিও টু প্লাস এক্স সাফিক্স কার্বন মনোক্সাইড, দুজনের যোগফল এক। বোঝা গেছে? দুটো থাকবে, আবার তিনটে থাকলে তারও এক, চারটে থাকলে তারও এক। বোঝা গেছে? সহজ ব্যাপার, ঠিক আছে। এবারে এই অঙ্কটা করবো কি করে, অঙ্কটা কি করবো দেখো, ইজি অঙ্ক। এবার যেটা আমরা ট্রাই করবো, দেখো অঙ্কটা কি বলেছে দেখো, 25 ডিগ্রি উত্তরে 5 লিটার আয়তনের পাত্রে উপস্থিত O2 এবং N2 এবং N2 গ্যাস এর মিশ্রণের মোট চাপের মধ্যে তার আংশিক চাপের অবদান বেশি। মানে বলতে যাচ্ছে যে একটা একটা ঘরের মধ্যে দুজনকে রাখা হয়েছে, একটা ঘরের মধ্যে দুজনকে রাখা হয়েছে, তারা কি করছে, ঘরের মধ্যে ধাক্কা ধাক্কি করছে। তো বলছে যে কে বেশি জোরে ধাক্কা দেবে, কে বেশি জোরে ধাক্কা দেবে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তো এবার এটাকে আমার দেখতে হবে কি বেশি জোরে ধাক্কা দিচ্ছি। চলো করে নাও, দেখ ব্যাপারটা কি বলছে, চলো। দেখো নাই বলছে চৌষট্টি পাঁচে বেশি। তো এখানে ডাটা দিতে ভুলে গেছি, এখানে যে ডাটাটা দেওয়া আছে, সরি, যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে যে নাইট্রোজেনের ওজন, যেটা নাইট্রোজেনের ওজন, তাই সেই কমফোর্টেবল লাগছে। তো নাইট্রোজেনের ওজন দেওয়া আছে, মানে নাইট্রোজেনের ভর দেওয়া আছে ডাব্লিউ, আর অক্সিজেনের যে ভরটা দেওয়া আছে সেটা টু টু ডাব্লিউ, মানে এল ডিগ্রি। সেটা বলা আছে, এটা লিখতে পারবে, বুঝছো? লিখে দিলাম। নাইট্রোজেনের যে ভর দেওয়া আছে ডাব্লিউ, অক্সিজেনের যে ভর দেওয়া আছে টু ডাব্লিউ। ঠিক আছে, এবার অঙ্কটা করে নিই। তো বলে দিই, বলে দিতে তার আংশিক চাপের অবদান বেশি। তো আমি প্রথমে অক্সিজেনের আংশিক চাপটা বের করলাম। চলো, অক্সিজেনের আংশিক চাপ কি করবো, ফর্মুলা ছিল এক্স অফ ও টু ইন্টু কন্টেনারের মোট চাপ। বোঝা গেছে ফর্মুলা? তো এক্স অফ ও টু কে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমরা যেটা ফর্মুলা একটু দিলাম, এর নাম মোল নাম, মানে অক্সিজেনের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, বা এন অফ ও টু প্লাস এন অফ কত আছে, কি আছে নাইট্রোজেন। চলো, নাইট্রোজেন। তো আবার যেমন আছে পি টোটাল লিখে দিলাম। এবার বলো, আমরা মূল কনসেপ্ট আমি আগের সেকেন্ড লেকচার থার্ড লেকচার হচ্ছে আপলোড হয়ে গেছে, তো সেখানে আমি কি বলেছিলাম, এন মানে কি মোল। তো মোলকে আমরা সরি, মোল সমান আমরা কি জানি, মোলের সেই ফর্মুলাটা যেটা জানি, বিখ্যাত ফর্মুলা এন সমান ডাব্লিউ বাই এম। বুঝতে পারলে? তো এখানে অক্সিজেনের মোল কি করে বের করবো, অক্সিজেনের মোল বার করবো কি করে, এন অফ ও টু ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। অক্সিজেনের ডাব্লিউ বলতে হচ্ছে টু ডাব্লিউ, আর অক্সিজেন যেহেতু গ্যাস বা অণু আকারে আছে, তার জন্য এর আণবিক ভর হচ্ছে 16/32। তো কত হবে, ডাব্লিউ বাই 16 কাটাকাটি করবো। বোঝা গেছে? তো এখানে আমি কি করবো, এন অফ নাইট্রোজেন কি করে কি করবো, নাইট্রোজেনের ভর কত আছে, ডাব্লিউ। তো ডাব্লিউ আর নিচে নাইট্রোজেন কত হয়, 14/28। একটা নাইট্রোজেন কত হয়, 14, আর যেহেতু অণু আছে তাই জন্য 14/28। তো ইজিক্যাল টু ডাব্লিউ বাই 28। বুঝতে পারলে কি করলাম? এবার করবো কি, এটা হয়েছে তার, দেখো এখানে একটা আমরা ট্রিক্স লাগাবো। ট্রিক্সটা কি দেখো, এখানে এই এটা জাস্ট এরকম করে দিলাম, ইন অফ কোড ইকুয়াল টু এটা কত, ইন অফ কোডের মানটা জাস্ট বসাবো ডাব্লিউ বাই 16, আর আমি নিচে এরকম এন টোটাল লিখে দিলাম। দেখো যেমন পি পি দিয়েছে পি। আমি এবার কি কাজ করতে, এবার বের করবো পি অফ নাইট্রোজেনের বের করবো।
তো কি হবে, ডাব্লিউ বাই কত হবে, 28 হবে, যেমন ডাব্লিউ বাই 28 যেমন লিখে টোটাল করে দিলাম যেমন আছে, কিন্তু পিটি করলাম। এবার বলছে কার কম্পিউটারে কার অবদান বেশি, মানে বেশি কম জানতে চাইছে। তো দেখতে কি ভ্যালু তো সেটা চাইনি, জাস্ট বলছে কার বেশি কম। ঠিক আছে, মান চাইনি, যা বলছে কার বেশি কম, তো তুমি দেখেই বলতে পারো দেখো কার বেশি কম। দেখো এই দুটো আমরা তুলনা করি, এর নিচে গুণ কত আছে, দুজন কার নিচে গুণ কত আছে, এটা হচ্ছে পুরো কনস্ট্যান্ট বলতে গেলে কি। এই যে এই দুটো রাশি, এই যে পুরোটা কিন্তু কনস্ট্যান্ট। তো এবার আমি এটা বলতে পারি যে এই ডাব্লিউ বাই এই উপরে হরের মান যার যত বেশি, মানে সরি সরি, এই রবের মান যার যত বেশি হবে তার এই আংশিক চাপের মান তত বেশি হবে, যার এই এটা বেশি মানে এই উপরের এটা বেশি, সেটা বেশি। তো ওটা কখন বেশি হবে, দেখো ডাব্লিউ বাই 16 বড়, ডাব্লিউ বাই 16 বেশি বড় না ডাব্লিউ বাই 18 18 বেশি বড় বলো তো। দেখো হরের যার যত বেশি, এই সংখ্যা যত বেশি হবে, সে তত বেশি বড়, এটা বড়। ঠিক আছে, তো এটা যদি বড় হয় তাহলে এটা বড়। তো এটা বলতে পারি কি, পি অফ O2 গ্রেটার দেন পি অফ নাইট্রোজেন। তো মজার অঙ্কটা দেখবে কি, দেখো অঙ্কটা মজার না, ঠিক আছে, এরকম করে আগুন জ্বলতে থাকবে পুরো ক্লাসটা, এক্সপ্রেস চলবে, ঠিক আছে, এমসিকিউ এক্সপ্রেস সিরিজ। তো নামি যার কষ্ট তার প্রতি। তো দেখো এটা বুঝতে পারলে কি বললাম, যে ওপরে আমরা লবটা দেবো, এখন ক্যালকুলেশন করবো কেন, আবার এখন যোগ করবো, এইসব 16 নিচে 18 যোগ করতে করতে সন্ধে হয়ে যাবে। তোমার তোমার পরীক্ষা সেন্টারে তুমি তাও অ্যান্সার বের করতে পারবে না। তো আমি কি করলাম, বুঝে কাটালাম এদিকে কনস্ট্যান্ট, উপরেরটা দেখলাম যে W/16টা হচ্ছে যে W/18 থেকে বেশি, তাই জন্য এটা বেশি হবে। অক্সিজেনের এবার আমি এটাকে এবার বলতে পারছি, প্রদত্ত কন্টেনারে প্রদত্ত পাত্রে অক্সিজেনের আংশিক চাপের অবদান বেশি নাইট্রোজেন গ্যাসের তুলনায়। বোঝা গেছে, কোশ্চেনটা বোঝা গেছে নাকি বলো, সুন্দর করে কিন্তু বললাম, এই যে কনসেপ্ট বললাম, যেটা ছোট করে কনসেপ্ট বলবো, তারপরে আসছে অঙ্ক, কনসেপ্ট অঙ্ক, কনসেপ্ট অঙ্ক, কনসেপ্ট অঙ্ক নিয়ে চলতে থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো চলো এবার হচ্ছে যে ব্যাপন হার নিয়ে একটু ছোট করে কথা বলে নেওয়া যাক। তো ব্যাপন সম্পর্কে তোমরা কে কি জানো একটু বলো, নিজেরাই বলো, নিজেরাই বলো। তো ব্যাপন হারের যে প্রভাব, ব্যাপন হারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে গ্রাহাম। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র সম্পর্কে তোমরা আশা করে বই থেকে বা যেখান থেকেও পড়েছো। তো দেখো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রে কি করা হয়েছে, নাকি হচ্ছে নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতা কোনো কি বলেছে, কোনো গ্যাসের ব্যাপন, কোনো গ্যাসের ব্যাপন হ্রাস ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ন্যস্ত। ব্যাপন হার ব্যাপারটা কি, তো ব্যাপন হার বলতে কথা বলছি, তোমরা যখন ঘরের এক কোণে ঘুরতে জ্বলেছো, ঠিক আছে, একটা কোনো ধূপ জ্বেলেছো, ধূপ দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ পরে গোটা ঘুমে ধূপের গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায়। তো ওটা হচ্ছে যে ওই মোটা মানে ওই যে ওইটা হচ্ছে যে ব্যাপিত হয়ে চারিদিকে গোটা রুমের চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো ওটা হচ্ছে যে ব্যাপন। তো ব্যাপন হার বলতে কি হচ্ছে, ব্যাপন হার বলতে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের অবকাশে কতটা পরিমাণ যাচ্ছে, সেটা সে ব্যাপন হার বলছে। তো ব্যাপন হারকে তোমরা এক প্রকার বলতে পারো যে স্পিড বলতে পারো, কিন্তু বাট স্পিড নয়, বা ওই যে গতি এটা নয়, বাট বলতে পারো, কারণ যেহেতু দেখা যাচ্ছে ব্যাপন হার মানে কি? হার যখনই কতটা একটু তোমার টাইম দিয়ে থাকবে, যে নির্দিষ্ট সময়ের অবকাশে সেই বস্তুটা কত দূর এগোচ্ছে, সেটা যখন হার বলে। সেখানে ব্যাপন ব্যাপন হার বলতে একটা নির্দিষ্ট সময়ের অবকাশে ওই গ্যাসটা কতটা ব্যাপিত হচ্ছে বা কতটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেটা বোঝানোর জন্য ব্যাপন হার, সেটা হচ্ছে ব্যাপন হার। ঠিক আছে, তো ব্যাপন হারকে আমরা এক কথাতে বলতে পারি কত স্পিডে যাচ্ছে, গ্যাসটা কতটা স্পিডে যাচ্ছে এটা বলতে পারি। ঠিক আছে, কিন্তু ওটা নয় একটা। ঠিক আছে, তো আমাদের এটা সুবিধা আছে, আমরা ওটা বলতে পারি। ঠিক আছে, তো ব্যাপন হার যেটা বললাম যে একটা করে কনসেপ্ট বলবো, একটা করে টপিকের কনসেপ্ট আমি আলোচনা করবো, দিয়ে অঙ্ক করতে থাকবো, আবার কনসেপ্ট আবার, বোঝা গেছে? তো এবার আমরা কি নিয়ে কথা বলবো, ব্যাপন হার। তো গ্রামের গ্যাস ব্যাপন সূত্রে কি বলেছে যে ভ্যারিজেজ 1/√ডি, যেখানে ডিটা ওই গ্যাসের ঘনত্ব। আর কি বলেছে, আর আমরা কি জানি, আর ভ্যারিজেজ 1/1 বলে টুকিয়ে নেওয়া খাতার এক সাইড, আর ভ্যারিজেজ 1/m, এটা একটা ফর্মুলা, সব ফর্মুলা একসাথে লিখে দেবো। আর কি বলেছে, আর সমান L/T, আর কি বলেছে, আর সমান V/T, আর কি বলেছে, এটা হয়ে গেল। আরো যদি আর হচ্ছে ছিল, দেখো কালকে এই কলম পেয়েছি মার্কারটা, যেমন একটা বাঁশ হাতে নিয়েছি, বাঁশ,
এত মোটা দোকানে আর ছিল না, সেই ক্যামেরা তো এটা খুব একটা ভালো না। তো আবার নিয়ে বসে তো দেখো, এটা যদি এই দুটো হয়ে গেল, এই চারটে আরো গিয়েছে। আর যখন এখানে দেখো আর বাইরে যদি ওয়ান বাই দিতে পারে, এই এম এর মানে কি, এম দিতে ওই গ্যাসের আণবিক ভর, মানে হিটার মাস, বুঝা গেছে? তো এক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে আর যদি দুটো গ্যাস এ আর একটা গ্যাস বি হয়, আর এরকম হয়, তো এটা লিখতে পারি এম বি বাই এম এ। এটা বলতে পারি তুমি বি এর জায়গায় দেখো বিও বসাতে পারো, মানে ঘনত্ব বসাতে পারো, যেহেতু এটা হলো এ বার বি কে একই বলা যেতে পারে, দেখো না ব্যাসের সম্পর্ক দুটোর সাথে। তো এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, আর ছিল সিঙ্গেল। তো আর কি আছে? আর যেগুলো হচ্ছে যে প্যারাটাগস ছিল সিঙ্গেল, একটা একটা করে চার নিয়ে হয়েছে দেখুন। এইটুকু দেখো, এইটা হচ্ছে যে এল বাই টু, এইটা হচ্ছে যে এলটা কি জানো? এলটা হচ্ছে যে কোনো গ্যাস ব্যাপী তৈরি সরলরেখা বরাবর, বা একটা হচ্ছে একদম সরু পাইপের মধ্যে দিয়ে, এরকম একটা পাইপ, যে সরু পাইপের মধ্যে দিয়ে কোথাও এখানে ছিদ্র করে গ্যাস পাঠানো হচ্ছিল ব্যাপন হয়ে, মানে ব্যাপনের সাহায্যে এরকম করে ওই দিকে এগোচ্ছে। তো এটা আমরা কি ক্যালকুলেট করবো? লিঙ্ক। তো যতটা পরিমাণ গ্যাস সেটা ফুল লিঙ্ক, ঠিক আছে? তো এবার আবার কি করবো, ভলিউম যখন ইউজের কোন রুমের মধ্যে গ্যাস ছড়িয়ে আছে তখন আমরা তার ভলিউমটা ক্যালকুলেট করবো। মানে যখন যেমন তখন তেমন, বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে, তো এটা কি যখন কতটা দূরত্ব এগিয়েছে সেটা ফিল হচ্ছে। ভলিউমটা কি, ভলিউমটা হচ্ছে কোনো যদি রুমের মধ্যে ছড়িয়ে পড়ে, তো সেই রুমের ভলিউম বা যতটা ভলিউম ছড়িয়ে পড়েছে, তো সেটা ভলিউম দেখানো হচ্ছে ভি বাই, বুঝা গেছে? তো আরো ফর্মুলা আছে দেখলো কি, আর যদি দুটো ব্যাস এ বি হয়, তো আর লেখা যায় যে কি আছে, এন এ বাই এন বি, এন এ বাই এন বি ইন্টু এম বি আছে, তাই তো? এম বি, হ্যাঁ, এম বি, ঠিক আছে। এম বি বাই এম, এই ফর্মুলা গুলো একদমই পড়েছি, এগুলো তো মুখস্থ করে নিই, ঠিক আছে? এম বি বাই এম, আর কাছে এম বি জায়গায় তুমি আমার ডিও বসাতে পারো, এম বি বাই এম বি জায়গায় ডিজি বাই ডি এ বসাতে পারো, ঠিক আছে? তো আরো যেগুলো হয় সে এখন লেখা হয়ে যাচ্ছে, তখন বুঝে নেবে তোমরা, বুঝে নেবে আশা করি। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো এগুলো সবই ইম্পর্টেন্ট। আর আর কি লেখা যেতে পারে, আর এ বাই আর বি, এটা বি আংশিক ছিল, না টোটাল, মানে এ গ্যাস দ্বারা প্রদত্ত চাপ আর বাই বি গ্যাস দ্বারা প্রদত্ত চাপ। এটা আবার এম বি বাই এম, এম বি বাই এম আছে, হ্যাঁ এম বি বাই এম। তবে একটা জিনিস খেয়াল করবে যে প্রত্যেকটা ফর্মুলা কিন্তু এম বি বা এম এই টার্মটা কিন্তু কমন লিখতে হবে, কারণ এই কোনো গ্যাস মানে তো একটা আণবিক ওজন আছে, তো আণবিক ওজনটা নিয়ে আমরা সবসময় এগোবো, তো আণবিক ওজনটা আমার সবসময় লাগবে, ঠিক আছে? তো আণবিক ওজন এইটা হচ্ছে ফর্মুলা, আর কিছু আছে নাকি এবার দেখে নিই। বেসিক্যালি এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে? এন পি, এগুলো হচ্ছে মূল মূল ফর্মুলা, ঠিক আছে? এইগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে মেন ফর্মুলা, ঠিক আছে? তো কতগুলো ফর্মুলা লিখলাম। আর একটা কথা, এই ফর্মুলা গুলোকে বাক্সের মধ্যে ভরে রাখো, বাক্সের মধ্যে ভরে রাখো, বাক্সে তুলে রাখো। কারণ নাহলে এটা নাহলে হচ্ছে খোলা অবস্থা থাকলে ছড়িয়ে পড়ে যাবে, মানে কি বলতেছি, মানে যদি খোলা অবস্থায় রাখা হয় এরা তোমার মাথা থেকে তুলে চলে যাবে, তো বাক্সের মধ্যে রাখো, বাক্সের মধ্যেই তাহলে আবদ্ধ থাকবে, বুঝতে পারলে কি বললাম? দেখো এবার হচ্ছে যে এই অঙ্কটা করতে হবে, কিছু এক্সাম্পল দিয়ে দিই একটু। এটা 6 নম্বর দেবো না, 6 নম্বর এখানে করাবো। তো 6 নম্বর এখানে তোমার একটা দিয়ে দিই যে একটা কি কি গ্যাস দিয়ে দিই। হ্যাঁ, বললাম যে হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন, এই চারটা গ্যাস আছে। নিজেরা কত এই চারটে গ্যাসের মধ্যে কার ব্যাপন হার সব থেকে বেশি, মানে ক্রমে সাজা, এই চারটে গ্যাসের মধ্যে কোনটা সব থেকে বেশি, তারপর কম্পের মধ্যে ক্রমে সাজা কার ব্যাপন সব থেকে বেশি, সাজা দেখি। হ্যাঁ, অত ফর্মটা করে না, তাই হয়েছে নাকি বলো, এই ফর্মুলার মধ্যে অ্যান্সার লুকিয়ে আসছে, ঠিক আছে? হয়েছে নাকি বলো? হয়েছে। তো দেখো অ্যান্সার কি হবে, দেখো। তো অ্যান্সার দেখো, তো আমি কি বলেছিলাম যে মলিকুলার মাস দিয়ে সবসময় কিছু নেই, মানে মলিকুলার মাস দেওয়া আছে সবসময় মধ্যে, এইসব অঙ্কে কিছু তো দেওয়া নেই, দেখো জাস্ট দেওয়া আছে গ্যাস গুলো, তো কিছু দেওয়া নেই মানে মলিকুলার মাস দেওয়া আছে। তো হাইড্রোজেন মলিকুলার মাস কত? 2 আর 2, হিলিয়ামের কত? 4 আর 4, নাইট্রোজেন কত? 14 2 8 মাস, অক্সিজেনের কত? 16 2 32।
এবার আমি একটু আগে বললাম যে আর ভ্যারিজেস 1/√এম, মানে এম যার যত বেশি তার তত ব্যবহার কম। আবার বুঝলেন, যার আণবিক ভর যত বেশি, যার দেখো নিচে আছে, তো আণবিক ভর যার যত বেশি হবে তার ব্যবহার তত বেশি হবে। আণবিক ভর যার যত বেশি হবে আণবিক ভর যার যত বেশি হবে তার ব্যবহার তত কম হবে। বেশি হলে কম হবে, কম হলে বেশি হবে, কারণ ব্যস্ত সম্পর্ক। এই জন্য দেখো এর হচ্ছে যে মলিকিউলার মাস সব থেকে কম, তাই জন্য এর ব্যবহার বেশি, তো ব্যবহার কম থাকবে না। বুঝতে পারতে কি বললাম? চলো আপনি এটা বোঝা গেছে। চলো এবার আরেকটা question আছে। তো আবার একটা এই একই টাইপের আরেকটি কোশ্চেন নিয়ে নাও, একই টাইপের একটা এই গ্যাসের আণবিক ওজন দেওয়া আছে। এই গ্যাসের আণবিক ওজন দেওয়া আছে কত? 2, এম বি দেওয়া আছে 4, এম সি দেওয়া আছে 28। তো বলেছে যে এখানে কোন গ্যাসের আহ, ব্যবহার সব থেকে কম হবে, কোন গ্যাসের ব্যবহার সব থেকে কম হবে। এরকম দেওয়া আছে যে তিনটে গ্যাস দেওয়া আছে, তাদের আণবিক ওজন দেওয়া আছে, ঠিক আছে। বলেছে যে এর মধ্যে কোন গ্যাসের ব্যবহার সব থেকে কম হবে। তো অ্যান্সার হবে কি, ব্যবহার ব্যবহার সব থেকে কম হবে কার? কম হবে সি গ্যাসের। কারণটা কি? কারণ সি গ্যাসের আণবিক ওজন বেশি, তাই জন্য সি গ্যাসের ব্যবহার কম। বোঝা গেছে? এবার তোমরা এই অঙ্কটা একটু ট্রাই করো, নিজেরা একটু ট্রাই করো, চেষ্টা করো, পারো নাকি দেখছি, তারপরে আমি পারছি। নিজেরা চেষ্টা করো। নিজেরা চেষ্টা করো। বলেছে কি দুটি গ্যাস এ এন্ড বি যাদের ব্যবহারের অনুপাত যথাক্রমে 16:3, যদি তাদের ভরের অনুপাত 2:3 হয় তাহলে আণবিক ভরের অনুপাত কত? মানে ব্যবহারের অনুপাতটা বলে দেওয়া হয়েছে, ব্যবহারের অনুপাত বলে দেওয়া হয়েছে, আর ভরের অনুপাত বলে দেওয়া হয়েছে। বলেছে কি আণবিক ভরের অনুপাতটা চেয়েছে, ঠিক আছে। তো কোন ফর্মুলাটা, দেখো যতগুলো ফর্মুলা লিখে দিয়েছি তো ওর মধ্যেই ফর্মুলা ফেলবে, ঠিক আছে। তো আগে দেখে শুনে বলো যে কোন ফর্মুলাটা ইউজ করবে, সেটা আগে দেখো। এমন একটা ফর্মুলা ইউজ করতে হবে যেখানে ব্যবহার অর্থাৎ আর আছে, আর তো প্রত্যেকটাতে আছে, তো আর থাকবে, আর কি থাকবে না, ডাব্লিউ থাকবে, ডাব্লিউ। মানে যেহেতু ভর চেয়েছে তো ডাব্লিউ লাগবে। আর কি আণবিক ভর লাগবে, মানে ক্যাপিটাল এম লাগবে। তো দেখো, ডাব্লিউ চেয়েছে, ডাব্লিউ লাগবে, এম লাগবে, তো ওটা একমাত্র কোথায় আছে না, যে যেই ফর্মুলাতে এম দেওয়া আছে, এম। বুঝতে পারলে কি বললাম? যে ফর্মুলাতে এম দেওয়া আছে সেই ফর্মুলাটাই আমাদের এখানে কার্যকরী হবে, ঠিক আছে। এন কোন ফর্মুলাতে দেওয়া আছে দেখো, এই যে বক্স করে সেকেন্ড বক্স যেটা করা আছে মানে এখানে, তো এটা এটা এই ফর্মুলাটাতে যান। চলো দেখি, চলো দেখি না ওদের কি কি এরা কি করতে হবে। দেখো যখন এসব অঙ্ক কি করবো আমরা, যেটা লেখা আছে আগে, যেটা যে ডাটাগুলো দেওয়া আছে না, সেই ডাটাগুলো সিস্টেমে লিখে ফেলবো। দেখো কি কি, যে ডাটাগুলো দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, দুটি গ্যাসের ব্যাপনের অনুপাত এ আর বি, মানে আরে ভাই আমি 16:3। আমি তো ধরলাম না কিছু জানি না, আমার সব ভুলে গেছি, তার শুধু সূত্রটাই তো মনে আছে, আর কিছু জানি না, ঠিক আছে। তো আর কি ডাটা দেওয়া আছে, তো আমি জানি কি করে ডাটা গুলো সব দেখে, যদি তার ভরের অনুপাত ডাব্লিউ বি কি দেওয়া আছে, ইকুয়াল টু সি। ডিমান্ড কি, আমাদের চাহিদা কি? দেখো চাই তো আমরা অনেক কিছু, কিন্তু এই অঙ্কে কি এসেছে সেটা দেখতে হবে, ঠিক আছে। চাই তো আমরা অনেক কিছু, ঠিক আছে। তো এটা আছে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। দেখো মোলারা এবার মন দিয়ে দেখো, আমি কি বললাম, কোন ফর্মুলাটা কাজে লাগবো, এই ফর্মুলাটা কাজে লাগবে, ফর্মুলাটা লিখে নেবে। তো আর এ বাই আর বি ইজ ইকুয়াল টু এন এ বাই এন বি, এম বি বাই এম এ, ঠিক আছে। দেখো আমরা কি জানি, আমরা কিছু জানি না, কিন্তু বিপদে পড়েছি তো এই ফর্মুলাকে মনে রাখতে হবে। এম সমান ডাব্লিউ, এবার তাহলে এটা বসাও। সিম্পল অঙ্ক, সিম্পল। ডাব্লিউ এ বাই এল এ হয়েছে। এবার এন বিটাকে বসাবো, লিখে ডাব্লিউ বি হবে।
ডাব্লিউ নিচে কম্পিউটার উপরে উঠবে। আবার কি আছে, এমবি আছে, আবার নিচে এম এ আছে। যা ছিল তাই করলাম, বুঝতে পেরেছো কিনা বলো। দেখো চেয়েছে কোনটা, এম বাই এম চেয়েছে। তো দেখো এই যে এম এই যে এম বি এটা কি করবো, এদের এর সাথে পাশাপাশি লিখে ফেলবো। পাশাপাশি বলতে পাশাপাশি বললেই তো তোমাদের আবার অন্য কিছু মনে চলে এসেছে। ডাব্লিউ এ বাই ডাব্লিউ বি ইন্টু এই এম বি আর এই এম বি এর পাওয়ার কিছু নেই, মানে হচ্ছে এক আছে আর এই হচ্ছে হাফ আছে, এক প্লাস হাফ এম বি দি পাওয়ার তিন এম বি, এটাকে লিখতে পারি আমরা, এই নিচে লিখতে পারি এম এ দি পাওয়ার তিন এম বি, লিখতে পারি কি বলো। পাশাপাশি নিয়ে এসে দিলাম, এক জায়গায় এনে জড়ো করে দিলাম। তো যে এসেছি আমাদের এম এ বাই এম বি, চলো কাজে লেগে পড়ি। তো আমি এটাকে এই দিকে নিয়ে এসে দিলাম, এম বি বাই এম বি যদি হয় যেমন ছিল তিনের দুই। তো একবার এটা নাও, এই থেকে এই করে গেছি, এটাকে এই নিচে নামাচ্ছি। তো এটা ডাব্লিউ এ বাই ডাব্লিউ বি যেমন ছিল তেমন রাখলাম, আর এটাকে উপর নিয়ে গেছে, তার মানে এটা হবে বি। বুঝতে পারলে কি করলাম, এগুলো সব ভুলে যাও, এই লাইনগুলো সব ভুলে যাও, এই লাইনগুলো ভুলে যাও। কি করলাম, এই এম এটা কোথায় নিলাম, এই আর এর কাছে। আর এটাকে ধরে এম যেটা, দেখো আর এটা এখানে নামিয়ে দিয়েছি, আর এম এর যেটা ছিল এখানে চলে গেছে, এম বিটা এই আর বি যাবে এটা, আর ডাব্লিউ এই ডাব্লিউ বি যেমন ছিল তেমন, ঠিক আছে। তো এবার দেখো মান সব দেওয়া আছে, দেখো সব আমি সব লিখে রেখেছি। তো ডাব্লিউ এ বাই ডাব্লিউ বি এর মানটা আমাদের কাছে দুই এর তিন। আর দেখো আর বি বাই আর এ আর এ বাই আর বি দেখো শুরু তিন। তো এটা উল্টো হবে, মানে 3 এর 16, বুঝতে পারলে কি বলবো। 3 3 গেল, বাড়ি ছিল গেল, 2 8 16, 2 8 16 মানে 1 এর 8, বা এটাকে লিখতে পারি 2 কিউ। কেন, কারণটা লিখতে পাবে কি আছে, 3 এর 2 আছে, 3 এর 2। হ্যাঁ, দেখো এটা কি করবো, এইটা দিয়ে দিলাম, মানে এইটা করলাম। এখন যারা বুঝতে পারেনি এটা আমি কি করবো, দেখো এটা করলাম, এই যে গুণ করে দিলাম, ঠিক আছে, উভয় পক্ষে এটা করলাম। তো দেখো, এই তিন কেটে এই তিন কেটে গেল, প্রথম এক থাকলো পাওয়ার, আর এখানে যেটা করলাম 2 কিউ ইন্টু 2 এর 3, এই তিন কেটে গেল, তো নিচে থাকবে স্কোয়ার। তো এবার বলতে পারি অ্যান্সার যেটা, সেটা হচ্ছে এম এ বাটে এম বি এর যে অনুপাত সেটা হচ্ছে 1/4। খুব মারাত্মক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে, মারাত্মক ভয়ঙ্কর ইম্পর্টেন্ট বলতে পারো যদি কোনো কথা। দেখো অঙ্কটা বুঝে নেই, মারাত্মক ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। কিভাবে বললাম প্রসেসটা দেখে নাও, কি ফর্মুলা কাজে লাগাম, কখন মানে এটা করলাম, এই যে এখান থেকে এই প্রসেসটা দেখো, খুব সুন্দর অঙ্ক, সুন্দরী অঙ্ক একেবারে। দেখো 7 8 কি করলাম, দুটি গ্যাস এ এন্ড বি যাদের ব্যাপন হারের অনুপাত দেওয়া আছে 16:6, ব্যাপন হারের অনুপাত 16:6, ধরুন অনুপাত এটা এম এ বা এম বি দিয়েছে। দেখো মানে এটা এটা বুঝে নিতে হবে তোমাদেরকে যে ডাব্লিউ আর এ যখন একই সাথে রিলেশনে আছে, তো এদের রিলেশন, এদের ঘটক দ্বারা কি করছে, ডাব্লিউ আর এম এর ঘটক দ্বারা কি করছে, আগে আগে কিছু পড়েছিলাম, মনে পড়েছিলাম যে ঘটক দ্বারা কি করছে, মোল বলেছিলাম তো। তো মোল, এই ফর্মুলা কোথায় মোল আছে, এই যে এই পেয়ার মাত্র মোল আছে, মোল আছে মানে এখানে ডাব্লিউ আছে এম আছে, এর ভেতরে লুকানো আছে, ঠিক আছে। তো তাই জন্য দেখো সেই ফর্মুলাটা কাজে লাগালাম, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলা কাজে লাগিয়ে যেটা পেলাম, যদি আস্তে আস্তে এম বিটাকে এর সাথে একসাথে করে দিলাম, হয়ে গেল। এই এম এ একসাথে করে দিলাম, দিয়ে এবার কাটাকাটি করে মান বসে এটা পেলাম। এই জায়গাটা দেখো, 3 এর 2 ছিল, উভয় দিকে 2 এর 3 এ করলাম, 2 এর 3 দিয়ে করলাম, দেখো কাটাকাটি একের সাথে হয়েছে। অঙ্কটা কিন্তু খুবই সুন্দর অঙ্ক, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা, দেখো আমি যথেষ্ট বলেছি, এবার আশা করি বোঝা গেছে, ঠিক আছে।
চলো পরবর্তী সুন্দরী অঙ্ক ট্রাই করো নিজেরা, ট্রাই বাই ইউর সেলফ। তারপরে আমি আছি, ট্রাই করতে হবে সোজা অঙ্ক। আর যে প্রথম যে অঙ্কটা দেওয়া দেখো, আংশিক চাপ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আংশিক চাপ দিয়ে অঙ্কটা দেওয়া আছে। তো আংশিক চাপ সম্পর্কে আমি একটু আগে বলেছি। তো ওটা চেষ্টা করে একটু হয়, আমি তাহলে বলছি, ঠিক আছে? আংশিক চাপ দিয়ে অঙ্কটা আছে। Okay. হাইড্রোজেনের আংশিক চাপ হিলিয়ামের অর্ধেক। ফাইন্ড দ্য মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন মানে কি দিয়েছে বলতো? মোল ফ্র্যাকশন মানে হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, এটার মানে হচ্ছে মোল ভগ্নাংশ। এটার মানে হচ্ছে মোল ভগ্নাংশ, ঠিক আছে? মোল ফ্র্যাকশন বেরিয়েছে, বেরিয়ে গেছে। তাড়াতাড়ি করে নাও, একটু ছুটছে, করে নাও সোজা অঙ্ক। ঠিকই আছে আমার। চলে আগুন জ্বালানো হয়ে গেছে, এবার বোঝাতে হবে যে হিলিয়াম ও হাইড্রোজেন একটি স্থানে হাইড্রোজেনের আংশিক চাপ হিলিয়ামের অর্ধেক। তো এটাকে লিখতে পারি পি অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের আংশিক চাপ হিলিয়ামের আংশিক চাপের অর্ধেক লেখা যেতে পারে। হুম। তো এই লাইন থেকে এবার পরের লাইনে আমরা কি লিখতে পারি? আংশিক চাপের যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল? আংশিক চাপের যে ফর্মুলাটা ছিল যে আমরা হাইড্রোজেনের আংশিক চাপটাকে এটাকে রিপ্লেস করতে পারি যে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ ইনটু ওই কন্টেন্টের মোট চাপ। আর এটাকে এটাও ভাব যেমন আছে করলাম, কিন্তু এই যে হিলিয়ামের আংশিক চাপটাকে আমরা এটা করতে পারি যে হিলিয়ামের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। বুঝতে পারলে কি বললাম? তো কেটে গেল। তো এখান থেকে আমরা এই লাইনটাও লিখতে পারি যে হাইড্রোজেন গ্যাসের মোল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু 2 ইনটু 2 ইনটু হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কিন্তু সমান এক্স অফ হিলিয়াম, মানে হিলিয়ামের মোল ভগ্নাংশ। বুঝতে পারলে কি বললাম? এই যে দেখো এরকম হবে। তো একটু আগে আমি কি বললাম, কোন পাত্রে যদি দুটো গ্যাস থাকে তাদের মোল ভগ্নাংশের যোগফল সর্বদা কি হয়? এক হয়। এক্স অফ হাইড্রোজেন প্লাস এক্স অফ হিলিয়াম ইজ ইকুয়াল টু, আমরা এটা বলতে পারি না, পারি না? বলতে পারি। তাই জন্য এবার এখানে তোমরা মানটা বসাও, এখানে মানটা এই যে হিলিয়ামের কি মান বেরিয়েছে এইটা। দেখো এক্স অফ হাইড্রোজেন প্লাস এক্স অফ হিলিয়ামের যে মানটা বসাবো 2 ইনটু এক্স অফ হাইড্রোজেন। এক্স অফ হাইড্রোজেনের মানটা কত বেরোবে? মানে হাইড্রোজেনের মোট ভগ্নাংশ 3, তারপরে 1/3, 1/3। তো হাইড্রোজেনের মোট ফ্র্যাকশন কত হচ্ছে? 1/3। সে হিলিয়ামের কত হচ্ছে? হিলিয়ামের 1/3, হাইড্রোজেনের 1/3 এসেছে, ঠিক আছে? তো হিলিয়ামে কত আসবে? এই তো হিলিয়ামে কি করে বের করবো? 1 - এক্স অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু, এই যে একটা তিন বসাও, সমান 2/3। সিম্পল অঙ্ক, সিম্পল নিউমেরিক্যাল অ্যান্সার। বুঝতে পারলে কি বললাম? এই ধরনের টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? আশা করি বোঝা গেছে। তো একটা কথা বলি এই দেখো, এই যে তোমাদের জন্য এই যে কত কষ্ট সব কোশ্চেন গুলো আনছি, কিছু কোশ্চেন আছে তোমাদের বহু অনুশীলনী কোশ্চেন এর মধ্যে, কিছু ইনক্লুড আছে, কিছু নিশ কোশ্চেন আছে, তুমি নিজে কামাত করে কিছু কোশ্চেন আছে, ঠিক আছে? তো তোমাদের জন্য যদি এই স্টেপ বাই যে ক্লাসগুলো যদি আমার ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, আর হচ্ছে একটা সুন্দর একটা কমেন্ট করে দেবে, ঠিক আছে? যে তোমাদের লাগবে দেখি ক্লাস ভালো লাগছে না লাগছে না, আরো কি ডিমান্ড করে দেবে, ঠিক আছে? আর বন্ধুদের সাথে শেয়ার করে। তো দেখো এই অঙ্কটা নিজেদের নিজেরা করে ট্রাই করো। এই অঙ্কটা ট্রাই করো।
দেখো যেটা পেয়েছে কি ব্যাপন হারের অনুপাত চেয়েছে, ব্যাপন হারের অনুপাত কিছু গ্যাস আছে, একটা আছে আর অফ হিলিয়াম আর একটা আছে আর অফ মিথেন, মানে মিথেন আর হচ্ছে যে মানে হিলিয়াম আর মিথেন গ্যাসের ব্যাপন হারের অনুপাত চেয়েছে। কথা বলো। তো আমাদের সেই ফর্মুলা গুলোকে একটু মনে করার চেষ্টা করে, একটু ইয়াদ করার চেষ্টা করো কি ছিল। এখানে একটা দেখো, একটা দেওয়া আছে যে 20 বার চাপ, তো চাপ রিলেটেড অঙ্ক, চাপ। তো চাপ রিলেটেড যে ফর্মুলাটা ছিল একটু ব্যাক করে বা একটু ই করে দেখো যে চাপ রিলেটেড যে ফর্মুলা ছিল সেটা কি ছিল মনে করার চেষ্টা করো। আমি লিখলাম দেখো, এটা এরকম ছিল যে যেটা এখানে থাকবে হিলিয়ামের আংশিক চাপ ডিভাইডেড বাই মিথেনের আংশিক চাপ ইনটু উপরে ছিল মলিকিউলের মাসটা বলেছিলাম অলওয়েজ থাকবে সবসময়, ঠিক আছে, আর এমটা হচ্ছে যে কি হিলিয়াম। এটা ছিল সেই ফর্মুলা, কারণ এখানে প্রেসার রিলেটেড দেওয়া আছে। তো তো আমাদেরকে এটা দেখে কোশ্চেনটা পুরো বুঝতে হবে যে কোন ফর্মুলাটা কাজে লাগবে, তার জন্যই তোমাদের এই এমসিকিউ এক্সারসাইজ, এই কোশ্চেন প্র্যাকটিসের সিরিজ। হ্যাঁ, ঠিক আছে। তো তোমাদের এটা বুঝতে হবে যে কোন সময় কোন ফর্মুলাটা কাজে লাগবে। তোমার কিন্তু সব অস্ত্র শস্ত্র সব ঠিক আছে, ঠিক আছে, এমন নয় যে তোমরা কিছু জানো না। সবই কিন্তু জানো, কিন্তু কখন কি ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা তোমরা হয়তো এখন ব্যাপারটা বুঝতে পারছো না। দেখো যারা বুঝতে পেরে গেছে ও ভালো। তো দেখো এখানে আমি কি করে এই ফর্মুলাটা লিখলাম, আমার তো এখানে আরেকটা ফর্মুলা ছিল এন অফ হিলিয়াম বাই এন অফ মিথেন, এটা লিখতে পারতাম। তো এটা কেন লিখলাম মানে এখানে কোনো কোথাও মানে বলতে গ্যাসের ভর দেওয়া আছে নাকি বল, গ্যাসের ভর দেখো কোথাও দেওয়া নেই, জাস্ট মোল সংখ্যার অনুপাত দেওয়া আছে, মানে মোল সংখ্যার অনুপাত দেওয়া আছে। আর এখানে একটা দেখো চাপ রিলেটেড একটা টার্ম আছে, ঠিক আছে। তোমরা এখানে বলতে চাই এখানে তার মানে এই যে মোলেরও তো দেওয়া আছে মোল, কিন্তু দেখো এখানে যেহেতু মোল দেওয়া আছে, তো এখানে আমি বলতে পারি এখানে মোলটা যে কাজে থাকবে এটা অন্য কারণে কাজে থাকবে। তোমরা ভাবতেছো যে এখানে তো মোল নাম্বার দেওয়া আছে মানে এন দেওয়া আছে, তো এন এখানে এন এর মান বসাবো, এন মানে এন অফ হিলিয়াম এন অফ মিথেনের মান বসাবো, আর এখানে এর মলিকিউলার মাস তো জানি। কিন্তু এখানে যে 20 বার চাপটা যে আছে না, ওটা তোমরা কি করে কি কাজে লাগাবে তখন, ওই জন্য এটা হচ্ছে এই ফর্মুলা লাগবে। তো তোমরা আমি এটা ফর্মুলা করতেছি, তোমরা এবার নিজে ট্রাই করো, ঠিক আছে, নিজে ট্রাই করো। চলে একটু একটু কনসেপ্ট একটু ইয়ে হয়ে আছে, তো চলো দেখো সেটা। তো আমি যেটা বললাম দেখো যে এই ফর্মুলাতে কেন হবে আমি এটা বললাম যে এখানে প্রেসার রিলেটেড আসছে বলে। কিন্তু এই যে প্রেসারটা দেওয়া আছে দেখো, এটা কিন্তু পুরো গ্যাস জারের টোটাল প্রেসার দেওয়া আছে দেখো, 20 বার চাপ, এই বারটা কি গ্যাস জারের চাপ মানে টোটাল চাপ বুঝে দিয়েছে, আংশিক চাপ কিছু বুঝে দেওয়া নেই, ঠিক আছে। তাই জন্য আমরা তোমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারো, বাট এর থেকে যেটা সোজা হবে সেটা কিন্তু এটাই হবে, ঠিক আছে। এটা ব্যবহার করে তোমরা পেতে পারো। তোমরা যদি তোমরা বাড়িতে উপরের ফর্মুলাটা দিয়ে করে দেখতে পারো, দেখবে একই অ্যান্সার হবে। এই দুটো ফর্মুলা যেটাই করছে সেটাই উত্তর দিয়েছে। কি করে দেখো, আমি প্রথমে কোনটা দেখো, আমি প্রথমে এটাই সহজ করে দেখো। তো দেখো এন কি দেওয়া আছে, এন অফ হিলিয়াম বাকি এন অফ মিথেন দেওয়া আছে, তাই তো। কি দেওয়া আছে, কত ইন্টু 4:1 দেওয়া আছে, 4:1 দেওয়া আছে। আর এটা তো পড়তে তো জানি, আর অফ হিলিয়াম আর অফ, তো কি হবে, তো 4:1 দেওয়া আছে বসিয়ে দিলাম। তো মিথেনের আণবিক মাস কত, 16, 12 16, আর নিচে হিলিয়ামের 4। তো 4 4 16, উপরে 4 2 4 2 মানে 8/1 মানে অ্যান্সার। এটা কিন্তু যখন এটা প্রেসার দিয়ে করতে হতো, যদি এটা 20 বার চাপটা না দেওয়া থাকতো, মানে এটা যদি আংশিক চাপ দিয়ে কিছু অঙ্ক বলে থাকতো, এটা তো তখন মোট চাপ দেওয়া আছে। তো আমাদের মেন ফর্মুলাতে মেন চাপ দিয়ে দেওয়া আংশিক চাপ আছে। তো তাই জন্য আমরা এই ফর্মুলাটা এড়িয়ে গেলেও দেখতে পারি, বুঝতে পারলে, কিন্তু এই ফর্মুলাটা দিয়েও করা যায়। ঠিক আছে, তো আমি এটা অর দিয়ে আবার ওই 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 ফর্মুলা দিয়ে ইউজ করে দেখাবো অঙ্কটা কি করে হচ্ছে। ঠিক আছে, দেখো প্রসেসটা দেখাতে হবে না তোমাদের, এটা কনসেপ্টটা এরকম জড়িয়ে যাবে যে কেন আমরা এটা করলাম ওটাই করলাম, ঠিক আছে, কারণ দুটোইটাই হবে। তো দেখো আমরা প্রথমে পি অফ হিলিয়াম এটা বের করার চেষ্টা করবো, পি অফ হিলিয়াম
ডিভাইডেড বাই পি অফ মিথেন, এই এটা বের করা হয়েছে। কারণ ওখানে ওটাই তো আমাদের চাই। বাকিটা দেখো এম অফ মিথেন আর বাই এম অফ মিথেন ওটা তো আমাদের জানা আছে নাকি? তাহলে এটা বের করতে পারে। দেখো ওটা উপরে কি দিলাম, এক্স অফ হিলিয়াম ইনটু মোল চার্জ। আসলে মোল চার্জটা কাজে লাগবে না, এক্স অফ মিথেন ইনটু মোল চার্জ। তো মোল চার্জ কাটে গেল। এক্স অফ হিলিয়াম মানে কি, এন অফ হিলিয়াম। দেখো এখান থেকে রং হবে, দেখো এন অফ হিলিয়াম ডিভাইডেড বাই এন টোটাল, কারণ কন্টেনারে যে গ্যাস আছে মোট মোল। এন অফ কত আছে মিথেন, তো নিচে মোট মোল সংখ্যা। তো এমটি এমটি কেটে গেল, তো এন অফ হিলিয়াম, এন অফ হিলিয়াম বাই এই যে হয়ে গেল। এবার এই মানটা আমরা এখানে বসাবো। তো দেখো কি হয়েছে, আর অফ হিলিয়াম ডিভাইড আর অফ মিথেন কি আসবে, এই মানটা বসাও 4/1। আর যেমন দেখো এখানে চলে এসেছে 16/4 এই রিচুয়াল। তো যেই পদ্ধতি যাওয়া না কেন অ্যান্সার আসতে বাধ্য, ঠিক আছে। ঠিক আছে, আমাদের কি, আমাদের গন্তব্যস্থল একটাই, হাজার পদ আছে, সাকসেসের হাজার পদ আছে, ঠিক আছে। তো আমরা দেখেছি পড়াশোনার মাধ্যমে সাকসেসটা পেতে যাচ্ছি নাকি সিভিটা পেতে, এই জন্য দেখো। তো এটা একটা শর্টকাটে পেয়ে গেলাম, এটা একটু খেতে খেতে পেলাম। এবং আমরা স্মার্ট ওয়ার্ক করবো, হার্ড ওয়ার্ক করতে কোনো লাভ নেই, ঠিক আছে। স্মার্ট ওয়ার্ক বলতে এই, ঠিক আছে, এটা বুঝে রাখো ব্যাপারটা, জাস্ট কি করে এটা এলো, ঠিক আছে। তো দুটো প্রসেসে দেখালাম, তোমাদের যেটা ভালো লাগে সেটা করো। চলো জীবন, ঠিক আছে, দেখে নাও। আশা করি দেখো অঙ্কটা বোঝা যাচ্ছে, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাচ্ছি, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। আমরা এই ইনস্টিটিউট এক্সপ্রেসে অনেকটা দূর, স্টুডেন্ট হিসেবে অনেক দূর চলে এলাম, কিন্তু 10টা কোশ্চেন আমরা অতিক্রম করে ফেলেছি, তার সাথে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি, ঠিক আছে। চলো আবার হচ্ছে যে তিনটে তিন রকমের কিছু অঙ্ক আছে, তিন রকমের অঙ্ক আছে, চলো এটা ট্রাই করো। দেখো প্রথমে 12টা ট্রাই করো, প্রথমে 12টা ট্রাই করো। বলেছে ইন সেম কন্ডিশন, মানে একই শর্তে নিচের কোন গ্যাসগুলির ছিদ্র ব্যাপনের হার সমান হবে। নিচের কোন গ্যাসগুলির ছিদ্র ব্যাপনের হার সমান হবে, এটা কি একই কন্ডিশনে নিচের কোন গ্যাসগুলির ছিদ্র ব্যাপনের হার সমান। এই চারটে গ্যাস দেওয়া আছে, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইডের ফর্মুলা, লাফিং গ্যাসের ফর্মুলা একবার নাকি কনস্ট্যান্ট সবসময় হাসতে থাকছে, জানো। নাইট্রাস অক্সাইড, এটা মিথেন, এটা কার্বন ডাই অক্সাইড, এটা সালফার ডাই অক্সাইড। এই চারটে গ্যাস, পাঁচটা গ্যাস আছে। এর মধ্যে কোন জোড়াটা, কোন জোড়টি হচ্ছে যে কোন কাপেল, বুঝতে কোন কাপেল হচ্ছে যে কাপেলের হচ্ছে যে ছিদ্র ব্যাপন অথবা ছিদ্র ব্যাপনের সমান, মানে ব্যাপন হওয়ার সমান, মানে রেট অফ ডিফিউশন সমান, কোন জোড় কোন কাপেল ডেটটা দেখা যায়। দেখো সেই কাপেল দিয়েই লেখা যাবে। তো আমরা কি জানি, এখানটা কিছু দেওয়ার এখানে আমি বলেছিলাম যে এই এটা মনে রাখতে পারবে, ভ্যারিজেস আর ভ্যারিজেস কি, আর ভ্যারিজেস 1/√, অফ এ, তাই তো। তো যার এম এর মান, যেখানে মলিকিউলার যে জোড়ের যে কাপেলের আণবিক ভরের মান সমান, তারাই হচ্ছে যে ছিদ্র কাপেল, ছিদ্র কাপেলের মান সমান হবে, ঠিক আছে। যে কাপেল মানে যারা হচ্ছে যে যাদের এরকম মানে রিচ মানে ইকোনমিক্যালি যারা হচ্ছে যে সেম ইকোনমিক্যালি সেম, যারা যে কাপেল তারা হচ্ছে যে স্টেবল, তারাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে যে মানে ম্যারেজ পর্যন্ত যায়। অনেক এক্সেপশন আছে, তো এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো দরকার নেই, চলো আমরা আমাদের ফিরে আসি। তো এখানে যারা মানে এইগুলোর মধ্যে দেখতে পাচ্ছি কার আণবিক, কোন দিকের আণবিক ওজন সমান। কার্বন মনোক্সাইড, কার্বনের 12 16 কত হয়, 12 16 28, তাই তো। 12 16 কার্বনের 12 16। নাইট্রাস অক্সাইডের কত, নাইট্রোজেনের 14 দিয়ে 28, 28 16 8 14 44, এই হচ্ছে 44। মিথেন কত, কার্বনের 12 16, কার্বন ডাই অক্সাইড 44, সালফার ডাই অক্সাইড 32 32 64, সরি 64, 32 32 64। এবার তোমরা দেখি বলো কোন তাপের হচ্ছে যে আণবিক ভর সমান। আমি দেখতে পাচ্ছি নাইট্রাস অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কি করে বলো, এই ধরনের টাইপের কোশ্চেন। এবার সেটা উপরের অঙ্কটা করে নেওয়া যাক। দেখো উপরের অঙ্কটা কি বলেছে, যে স্থির উষ্ণতায় একবার চাপে
O2 এবং হাইড্রোজেন গ্যাসের ভর হিসেবে 20% হাইড্রোজেন নেওয়া হয়েছে। অক্সিজেন এবং হাইড্রোজেনের ভর হিসেবে 20% হাইড্রোজেন নেওয়া হচ্ছে। তো এদের বলেছে যে পার্সেল প্রেশার কি হবে, অক্সিজেন এবং হাইড্রোজেন পার্সেল প্রেশারটা কি হবে। তো এটা নিজে একবার ট্রাই করার চেষ্টা করো, ঠিক আছে, নিজের একবার ট্রাই করো। ঠিক আছে, টোটাল প্রেশার কোনটা করে দিয়েছে, কি বলে দিয়েছে, একবার পিটি একবার বলে দিয়েছে, ঠিক আছে। দেখো অন্যবারে কিন্তু পার্সিয়াল প্রেসারের অনুপাত চেয়েছিল, কোথায় কম বেশি চেয়েছিল, কোথায় হচ্ছে যে অনুপাত চেয়েছিল। তো এবারে দেখো ডাইরেক্ট চেয়ে নিয়েছি যে পার্সিয়াল প্রেসারটা কার কত হবে, পুরো ভ্যালু শেষ। তো পার্সিয়াল প্রেসারের একমাত্র এইটাই ফর্মুলা আছে যে এটা পি অফ পি ইজ ইকুয়াল টু এক্স ইনটু পি টোটাল। এবার জাম যেটা চেয়েছি তুমি সেখানে বসিয়ে নেবে, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, পার্সিয়াল প্রেসারের ফর্মুলা। যেখানে যেটা জাম বুঝিয়েছি তুমি সেখানটা নিচে বসিয়ে দেবে, ঠিক আছে। কি বললাম, তো দেখো এখানে আমি প্রথমে কাজ করতে, হ্যাঁ একটা কথা দেখো, এখানে একটা ঠিক আছে। তো বলেছে যে অক্সিজেন ও হাইড্রোজেনের ভর হিসেবে 20% হাইড্রোজেন আছে, 20% হাইড্রোজেন আছে। তো এটা আমি কি বলতে পারি, যদি একটা কন্টেনারে দুজন আছে, একটা কন্টেনারে দুজন আছে, ধরলাম একটা কন্টেনারে তুমি আর আমি আছি, তো দুজন হচ্ছে যে 2 লিটার ওজন হচ্ছে যে 100 কেজি। তো আমার ধরলাম যদি 20 কেজি হয়, তোমার তাহলে কত কেজি হবে, 80 কেজি। এখানে এরকম একটা গল্প যে এখানে তার মানে কিন্তু বলতে পারি যে হাইড্রোজেনের পর হচ্ছে যে 20 গ্রাম, আর হচ্ছে যে ডাব্লিউ অফ অক্সিজেন হচ্ছে যে এটা বলতে পারি 80 গ্রাম, ঠিক আছে। তো এখান দিয়ে এক্সপেরিমেন্ট করবো, দেখো এখানে এন অফ হাইড্রোজেনটা কত হবে, এন অফ হাইড্রোজেন মানে হাইড্রোজেনের মোট সংখ্যা কত হবে, হাইড্রোজেনের মোট সংখ্যা দেখো কত হবে, যখন এন টু ডাব্লিউ অফ হাইড্রোজেন, ডাব্লিউ কত আছে 20, আর হাইড্রোজেন কত হয় আমাদের কত, মানে 10 মোল। এটা একবার কাজে লাগবে। আর এখান থেকে এটা কত হবে, এন অফ O2 ইজ ইকুয়াল টু কি দেবে, ডাব্লিউ হচ্ছে 80, আর অক্সিজেনে কত হয় 1625, 32 মোল, মানে এটা 32 মোল, ঠিক আছে। এটা কাজে লাগে বলে তাই করলাম। তো এবার আমরা কি করবো এখানে, আহ, এটা ধরলাম হাইড্রোজেনের প্রথম বের করবো পি অফ হাইড্রোজেন, মানে এক্স অফ হাইড্রোজেন ইন্টু পি টোটাল, ঠিক আছে। এটা এক্স অফ হাইড্রোজেন কত আছে, এক্স অফ হাইড্রোজেন দেখো 10, সরি, এক্স অফ হাইড্রোজেনটা বের করবো, উপরে হবে এন অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই এন অফ হাইড্রোজেন প্লাস এন অফ O2 ইন্টু পি টোটাল। বুঝতে পারতে ঠিক করলাম। মোল আমরা পেয়ে গেছি, মিলিয়ন মোল পেয়ে গেছি। বাপরে, ঠিক আছে। জটিল তো এটা তো করে নেওয়া যায়। হাইড্রোজেন হচ্ছে 10 প্লাস কত হচ্ছে 80/32, সেটাকে কাটাকাটি করলে কত হবে, আজকে এটা হবে যে 30, 16 5 80, তাই তো, 16, এটা কত 2, 16 5 16 5 80, 16 5 80, 16 দিয়ে 32, মানে 5-এর 2, তো এটা লিখতে পারি 5-এর 2 করতে পারি। তো 10 উপরে থাকবে 10 × 2, 10 × 20, 20 × 5 = 25, মানে 10 × 20/25, 5 × 5 = 25, 5 × 4 = 20, মানে 4 × 5। আর এখানে পি টোটালের মান হবে একবার আসবে 1 ইন্টু 1 সমান 4/5 বার, 4/5 বার। বোঝা গেল কি করলাম, আশা করি বোঝা গেছে। এবার দেখো পুরো এর হচ্ছে যে পুরো হচ্ছে যে কন্টেনারের প্রেসার হচ্ছে যে পি টোটাল দেওয়া আছে কত, একবার 1, আমি সেখানে পেলাম হাইড্রোজেনের 4/5। তো তাহলে এ কত, পি অফ কত হচ্ছে অক্সিজেন আছে কত হবে, আমি পি টোটাল একটা বিয়োগ করে দিকে দেখো, আবার কি একই বলবো যে আমার ধরলাম দুজনের একটা খাঁচার মধ্যে আছে, তুমি আর আমি, তো সেখানে তোমার হচ্ছে যে টোটাল ভর হচ্ছে যে কত, 100 কেজি বললাম। তো তুমি দখল করে এসছো, তুমি ধরে নিলাম তুমি 40 কেজি দখল করে এসছো, 40 কেজি তোমার, তো আমার কত হবে, 40 বাদ দিয়ে দেবো। তো এখানে আমি করবো 1 থেকে বাকিটা বাদ দিয়ে দেবো, কত আছে 4/5 এসেছে, কত হবে 1/5, অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার।
তোমরা এবং এই থিওরিটাকে যদি মনে হয় যে একটু আমরা খেটে করবো, একটু আমরা হার্ড ওয়ার্ক করবো, স্মার্ট ওয়ার্ক করবো না, যে তোমরা আবার এটাকে আবার আস্তে করে করে এটাই অ্যান্সার এসেছে। ঠিক আছে, বোঝা গেল কি করলাম? দেখো, আমি কিন্তু না বোঝাচ্ছি, সহজ করে বলছি, কিন্তু কনসেপ্টের উপর একটা মানে এক্সাম্পল দেখাচ্ছি। দেখো এবার ভালো লাগছে তো? ক্লাসটা ভালো না লাগলে কিন্তু হবে না, পুরো ক্লাসটা আমার সাথে থাকতে হবে। ঠিক আছে, তবে নিচের যে অঙ্কটা, নিচের অঙ্কটা একটু দেখি কি আছে আনন্দ। হ্যাঁ, নিচের অঙ্কটা ইজি অঙ্ক, ইজি, একেবারে ইজি অঙ্ক। এটা দেওয়া আছে যে, এটাই যে অঙ্কটা এসেছে সেটা হচ্ছে যে ব্যাপন হার দিয়েছে। দেখো বলেছে দ্য রেট অফ ডিফিউশন অফ অ্যান আননোন গ্যাস ইজ অ্যাট 480 কেলভিন টেম্পারেচার ইজ এত টাইমস অফ দ্য রেট অফ ডিফিউশন অফ স্টেশনারি গ্যাস এট 300 কেলভিন টেম্পারেচার and the molecular mass of the gas. নিজেরা একবার ট্রাই করো, নিজেরা ট্রাই করো তো। নিজেরা ট্রাই করো। এটা হবে না। এটা কি হবে? বলেছি যে একটা আননোন গ্যাস এক্স, এক্স জাস্ট এক্স, নট এক্স, ঠিক আছে? তো একটা আননোন গ্যাস এক্স আছে, বলেছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার ব্যাপন হার, মানে এটা আমরা লিখতে পারি যে আননোন গ্যাস কি আছে এক্স, ঠিক আছে? তো আমাদের যেটা কোশ্চেনে বলে দেওয়া আছে আর অফ এক্স ইজ ইকুয়াল, মানে এক্স এর ব্যাপন হার 1.6 times of the rate of diffusion of sulfur dioxide, তো এটা লিখতে পারি যে 1.6 into rate of diffusion of sulfur dioxide, মানে বলে দেওয়া আছে যে একটা আননোন গ্যাসের ব্যাপন হার SO2 বা সালফার ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হারের 1/6 বোঝা গেছে? ক্লিয়ার? এই লাইন দিয়ে বুঝলে বলছে মলিকুলার মাস বের করো এক্স এর, এটা কোশ্চেন ভুলভাল দেওয়া হয়েছে। এবার এটা আমরা কি করবো দেখো, আর অফ এক্স ডিভাইডেড বাই আর অফ এক্স করবো 1.6 দেবো। এখানে আমরা জানি যে সেটা হচ্ছে মলিকুলার মাধ্যমে আমরা কি করতে পারি, আর অফ এক্স আর অফ SO2, এটা আমরা কি জানি, এম অফ SO2, এম অফ এক্স বসাও, এটা সলভ করতে পারি এম অফ SO2, তারপর ইনটুটা হবে, উল্টোটা হবে এম অফ এক্স ইজ ইকুয়াল টু 1.6 এটা এটা, ঠিক আছে? সালফারের কত, সালফার হচ্ছে 64 বললাম, 64, আর এটা হচ্ছে এম এক্স, ঠিক আছে? আর পরের লাইনে কোড করছি, তাহলে দেখে নেওয়া যাবে পরে কি হবে। উভয় দিকে যদি বর্গ করে দিই, এম অফ এক্স 16 এটা উপরে 1.6 into 1.6, বুঝতে পারলে কি করলাম, স্কোয়ার করলাম, এখানে স্কোয়ার চলে গেলো, এটাকে নিচে পাঠিয়ে দিয়েছি, 19টাকে উপরে নিয়ে দিয়েছি। তো এটা একটা 14 উপরে হবে 100, 16 4 64, 4 4 16, 4 25 100, এটা 64, 16, 4 25 100, ঠিকই তো আছে, কিন্তু অপশনের সাথে মিলছে না কেন? ওটা তো একটু দেখে নিই কোথায় অঙ্কটা, অঙ্কটা অ্যান্সার তো মিলছে না কেন? না, মলিকুলার মাস অফ দ্য এক্স, এটা 25 হবে অ্যান্সার, এটা ভুল যাচ্ছে 25। বুঝতে পারলে কি না বলো, কি করে করলাম? ঠিক আছে, এক্স এর আণবিক ওজন কত ছিল, এটা 25 চলে এসেছে।
ভালো অনেক প্রোটিন ছিল। তো তেরোটা আমরা বেঞ্চকে এক্সপ্রেস থেকে অনেকটা চলে এসেছি, অনেকটা পদ অতিক্রম করে। এখন কিন্তু অনেক 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 কোশ্চেন বাকি আছে, ঠিক আছে। এই সময় 13টা কোশ্চেন হয়েছে, কিন্তু 13টা কিন্তু খুব ভালো টাইপের কোশ্চেন, ঠিক আছে। খুব সুন্দর ধরনের 13টা কোশ্চেন বিভিন্ন টাইপের। তো এবারে পরে এই চ্যাপ্টার সব থেকে ফেভারিট অঙ্ক যেটা আমার মনে হয়, তো সেটা করবো, চলো এটা তুলে নাও তোমরা দাদা। এবার হচ্ছে পরবর্তী কোশ্চেন, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে এটা বড় ফেভারিট বা এই চ্যাপ্টারের সব থেকে একটা ভালো কোশ্চেন, মানে একটা খুব সুন্দর একটা কোশ্চেন। আগে সেই কোশ্চেনটার একটা ছোট্ট কনসেপ্ট সেটা বলে দিই। কনসেপ্টটা সবাই জানে, বাট আর একটু বলবো জাস্ট বলে কোশ্চেনে চলে যাবো। তো এটাই একটা কোশ্চেন তাহলে চলে যাবো যে এরকম একটা হচ্ছে যে আহ, এরকম একটা নল আছে বা এরকম একটা পাইপ আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো এরকম দুই দিকে, তো এইখানে দুটো ছিদ্র করা আছে, দুই দিকে দুটো ছিদ্র করা আছে। তো একদিক দিয়ে কি পাঠানো হচ্ছে অ্যামোনিয়াম, আর একদিক থেকে এই যে গ্যাস, কিন্তু গ্যাস 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 এইগুলো পাঠানো হচ্ছে। এই তিনটে পয়েন্ট হচ্ছে এ বি সি, ঠিক আছে, তিনটে পয়েন্ট এ বি সি। এবার হচ্ছে যে কোশ্চেনটা হচ্ছে এটা যে এই আগে বলি এই NH3 আর HCl এরা রিঅ্যাকশন করে কি দেয় জানো? এরা রিঅ্যাকশন করে অ্যামোনিয়াম ক্লোরাইড, একটু আগে দেখেছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড বা এটা একটা হোয়াইট ফিল্ম তৈরি হয়, সাদা ধোঁয়া, একটা সাদা ধোঁয়া সৃষ্টি করে এই অ্যামোনিয়াম ক্লোরাইড যেখানে এসেছে তৈরি হয়, সেখানে সাদা ধোঁয়ার সৃষ্টি করে। তো এবার কোশ্চেন হচ্ছে যে এরা দুজন, এই যে তিনটে পয়েন্ট এ বি সি, এরা দুজন গিয়ে তো এটা কিন্তু পাঠানো হচ্ছে, দুইজনকে দুই দিক থেকে পাঠানো হচ্ছে। এবার বলেছে যে কোথায় এরা দুজন, মানে এরা দুজন কোথায় প্রথম প্রথম মিশে গিয়ে অর্থাৎ রিয়াকশন করে সাদা ধোঁয়া সৃষ্টি করবে, এটা হচ্ছে কোশ্চেন। প্রথম কখন, মানে ফার্স্ট টাইমের জন্য প্রথম কখন কোথায় এরা সাদা ধোঁয়া সৃষ্টি করবে, এটা পরীক্ষাতে এরকম কোশ্চেন পড়ে গেছে। তো এদেরকে এইখান থেকে পাঠানো হচ্ছে, এটা মানে তার মানে এদের হচ্ছে ব্যাপনের মানে এদের ব্যাপন ঘটছে, মানে বুঝতে পারছো কি বলছি, মানে এদের পাঠানো হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের অভ্যাসে এদের দুজনকেই পাঠানো হচ্ছে, ঠিক আছে। তো বলতে পারে এদের ছিদ্রের মধ্যে ব্যাপন হচ্ছে। তো এবার ব্যাপন হারের ফর্মুলা অনুযায়ী আমরা কি জেনেছিলাম যে আর ভ্যারিজেজ 1/m, কিছু তো দেওয়া নেই, তো এটাই আমরা তো জানবো যে আর ভ্যারিজেজ 1/m। তো আমি তোমাদের প্রথমে ব্যাপন সম্পর্কে যখন ধরেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে আমরা ব্যাপনকে আমরা বেগ বা গতি ধরে নিতে পারি, গতি বা বলা যেতে পারে। কারণ কি, কারণ একটা নির্দিষ্ট সময়ের অবস্থা থেকে কতটা দ্রুত যেতে পারি বা কি কতটা এগিয়েছি সেটা বোঝানোর জন্য, বোঝার জন্য তো এটাকে আমরা ব্যাপন বলতে পারি, ঠিক আছে। তো দেখো এবার কারণটা হয়েছে কি, যে এখানে এ বি সি তিনটে পয়েন্ট আছে, তো বললাম যে কোথায় হবে। তো দেখো যার আণবিক ভর বেশি, যার আণবিক ভর বেশি তার আর তত, যার আণবিক ভর যত কম, যার কারো আণবিক ওজন যার যত কম হবে, আণবিক ওজন যত কম হবে আর থেকে যত বেশি হবে। তো অ্যামোনিয়ার কত হয়, অ্যামোনিয়ার নাইট্রোজেনের 14 × 17 মিলিমিটার মাস, এই সেলের কত হয়, ক্লোরিনের 35.5 হয়, হাইড্রোজেন 1 হয়, মানে 36.5। খুব সুন্দর অঙ্ক কিন্তু এটা, ভালো করে বুঝলি। তো তাহলে এখানে কার আণবিক ওজন বেশি হচ্ছে, কার আণবিক ওজন হচ্ছে যে এই সেলের আণবিক ওজন বেশি হচ্ছে, ঠিক আছে। তো এই সেলের আণবিক ওজন বেশি হলে তো আমি এটা বলতে পারি এই সেলের আণবিক ওজন বেশি, এই সেলের এম বেশি, মানে মলিকিউলার মাস বেশি, তাই এর আর কম বা ব্যবহার কম, এটা বলতে পারি পারি। আর কম মানে কি, আর কম মানে হচ্ছে তোমাদের বললাম যে এখানে আরটা কি কতটা দূরত্ব যায় বা কার কতটা দিক বেশি এটা বোঝায়। তো দেখো আর কম মানে এই সেলের আর কম মানে তাহলে বড় রিঅ্যাকশনটা এই মিডল পয়েন্ট হবে না সি না এ। তো যেটা বললাম যেহেতু এর আণবিক ওজন কম তার মানে এর ব্যবহার বেশি, ব্যবহার বেশি মানে এর খুব দ্রুত এসে
এই মিডিল পয়েন্ট ছাড়িয়ে এইখানে মানে মিডিল পয়েন্টে এই ধারে কোথাও রিয়াকশন হবে। তো মিডিল পয়েন্ট আমি যেহেতু এখানে বলেছি, তার মানে এই এ পয়েন্টে রিয়াকশনটা হবে, এই পয়েন্ট। সঠিক অ্যান্সার হচ্ছে এই। কারণটা কি? কারণ কি বললাম যে এই সেলের আণবিক ওজন বেশি, তাই জন্য বেশি মোটা, তো এই কমটা যাবে। ঠিক আছে, তো তুমি তোমার বন্ধুকে বললে যে ভাই আমার একটা খাতা দরকার, খাতাটা দিয়ে যায়, ঠিক আছে, তুই কিছুটা এগিয়ে আমি কিছুটা এগিয়ে যাচ্ছি। তো তোমার বন্ধু খুবই মোটা আর তুমি হচ্ছে যে খুব রোগা, ঠিক আছে, মানে রোগা বলতে খুব রোগা মানে তোমার মোটামুটি এভারেজ। ও কি করবে, দুজনে হেঁটে হেঁটে আসছো, তো ও কিভাবে কমটা যাবে, তুমি কিভাবে বেশিটা দিতে পারবে? ঠিক আছে, কারণটা কি? কারণ সে বেশি দিতে পারছে না। তো এখানেও সেরকম যে এর আণবিক ওজন বেশি হওয়ার জন্য এই বেশি দূর যেতে পারছে না। আর তুমি কি করেছো, তুমি এবারে একে মাস্টার হওয়ার জন্য খুব তাড়াতাড়ি তুমি মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা ছাড়িয়ে তুমি ধরে চলে এসেছো। তো তাই জন্য এটা বলা যায় যে রিয়াকশন যেখানে হবে সেটা হচ্ছে এই পয়েন্টে রিয়াকশনটা হবে। বুঝতে পেরেছো ডায়াগ্রামে দেখে? ঠিক আছে, এবার পরের যেটা কোশ্চেনটা দেবো সেটা হচ্ছে ভ্যালু দিয়েছি, ভ্যালু দেওয়া আছে। তো বলতে হবে যে কত দূরে রিয়াকশনটা হবে সেটা বলতে হবে। তো রিয়াকশনটা ওই একই হচ্ছে, এরকম ডায়াগ্রামটা দেওয়া আছে। অ্যামোনিয়া পাঠানো হচ্ছে এদিক থেকে, পাঠানো হচ্ছে HCl। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর মতো বোঝা গেছে। তো তো বলেছে এটা কত 2 মিটার বলে দিয়েছে, 2 মিটার। কোশ্চেনটা বলে দিয়েছে যে সমস্যা হচ্ছে HCl গ্যাস নলের মধ্যে দিয়ে পারমাণবিক মধ্যবিন্দু থেকে, হ্যাঁ এটা 1 মিটার বলেছে, 1 মিটার। এটা পুরোটা 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার দীর্ঘ একটা হচ্ছে চোঙ। ঠিক আছে, তো বলেছে যে এরা কোথায় এই কোশ্চেনটা হচ্ছে যে মধ্যবিন্দু থেকে কত দূরে, মধ্যবিন্দু থেকে কোশ্চেনটা আবার ঘোরানো কোশ্চেন। দেখো কোশ্চেনটা বলেছে যে মধ্যবিন্দু থেকে কতটা দূরে, যে কোনো এইদিকে বা এইদিকে কতটা দূরে হচ্ছে যে প্রথম স্থানাঙ্ক সৃষ্টি হবে। তো তোমাদের এইটা আইডিয়া চলে এসেছে এই কোশ্চেন থেকে যে এটা যদি মধ্যবিন্দু হয় নিশ্চয়ই মধ্যবিন্দুর এই দিকে হবে না, কারণ কি এই সে রাজনীতি যেতে পারবে না, তো এমন বেশি যেতে পারবে, তার মানে এই দিকে কোথাও একটা হবে, এই পয়েন্টে, এই পয়েন্টে হবে। তো আমি ধরলাম এই পয়েন্টে, ধরলাম এই পয়েন্টটা হচ্ছে যে এই বিন্দু থেকে এই দূরত্বে অবস্থিত, এতটা x। তো আমি এটা বলতে পারি এটা 1 মাইনাস x। বাকিটা কোশ্চেনটা বলছে মধ্যবিন্দু থেকে কত দূরে। তো মধ্যবিন্দু থেকে দেখুন আমাদের ডিসটেন্সটা কিন্তু এটা চেয়েছে, এটা এই এতটা দিয়েছে, এটা কিন্তু চাইনি আমি, এখানে ধরে নিয়েছি যে এটা x, এটা 1 মাইনাস x। ঠিক আছে, এটা দিয়েছে, তাই আস্তে আস্তে পেয়ে যাবো সবকিছু। এটা না করে এটা করা যেতে পারে যে এটা পুরোটা এটা যদি পুরোটা এক ভাগে এটা হাফ বলতে পারি। তো চলো এটাই করে দিচ্ছি, তারপরে এক্স এর মান পেয়ে যাবো, মানে তো আমরা পেয়ে যাবো এইটা কতটা। ঠিক আছে, নাহলে তোমরা এটা এক কাজ করতে পারে, এটা একবারে করেছো। এটা 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 কতটা, এটা হচ্ছে হাফ, হাফ মিটার, তাই তো? এটা হাফ মিটার, আর এদিকে এটা ধরে আছে হাফ মিটার। এটা আমি মিডিল পয়েন্ট ধরে নিয়েছি, তো মিডিল পয়েন্ট থেকে কত দূরে বলেছি, এতটা দূরে, তো আমি এটা ধরে নিলাম এক্স। এবার দেখুন প্রথমে কি করবো না, আণবিক ওজন দিয়ে ব্যাকরণের এটা বের করবো। দেখো ব্যাকরণের এটা বের করবো, আর এই আরো HCl আরো অ্যামোনিয়া এটা করলাম, করে কি করলাম এদের হচ্ছে যে ব্যাকরণের যে অনুপাতটা মলিকিউল মাস যেটা পাবো, তো উপরে থাকবে অ্যামোনিয়ার মলিকিউলার মাস, নিচে থাকে অ্যামোনিয়া HCl এর এটা। তো এর কত বললাম 17 ডিভাইডেড বাই MOH এর কত 36.5। ঠিক আছে, তো 17 এটা হচ্ছে যে এটাকে উল্টি করি, এটা কারণ এটার মানটা জানা আছে, আমার এতে করা আছে, কোশ্চেনে এটা দেওয়া আছে। আর এসে এটা উল্টে দিলাম, তো এটা কি আসবে 36.5 বাই 17। তো এটা করলে কত হবে না, এটা করলে কত হবে 1.46 হবে বলছি, অনুপাতটা 1.46। তো দেখো এবার হচ্ছে এটা কাজে লাগাবো কি করবো। এবার প্রথমে আর একটা ফর্মুলা বলেছিলাম যে আর সমান এল বাই টি বলেছিলাম, আর সমান এল বাই টি, এরকম একটা ফর্মুলা বলেছিলাম, আর সমান এল বাই টি। ঠিক আছে, তো এটাকে আমরা কি করবো, আরো HCl আরো অ্যামোনিয়া। ঠিক আছে, এটা কি করবো এল বাই টি। দেখো টাইমটা এখানে সমান, টাইমটা দুজনের সমান, কারণ কি হয়েছে কি HCl এর হচ্ছে স্পিড কম। দুজনকেই দেখো, তোমাকে আর আমাকে শিখতে বলা হয়েছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট দূরত্ব ধরলাম, তোমাকে বলা হয়েছে যে 500 মিটারের দৌড় হচ্ছে বা 200 মিটারের দৌড় হচ্ছে,
রানিং কম্পিটিশন হচ্ছে 200 মিটারের রানিং কম্পিটিশন হচ্ছে, তোমাকে দেওয়া হয়েছে যে 5 মিনিটের মধ্যে ওটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আমি করলাম কি, আমি 2 মিনিটে ওটা কমপ্লিট করে দিলাম, একই পথ 200 মিটারের পথ আমি 2-3 মিনিটে কমপ্লিট করে ফেললাম। তোমার লেগেছে কত, 5 মিনিট লেগে, সরি 200 মিটারের পথ, দেখো আমি তোমাকে দেখাচ্ছি 200 মিটারের পথ, ঠিক আছে। তো আমি ওটা কি করলাম, 5 মিনিটে ক্রস করে দিলাম, 5 মিনিট লেগেছে ওটা ক্রস করতে। তুমি দেখলে তুমিও 5 মিনিটে কত লেগেছে, তুমি গেছো 150 মিটার, ওটা কত লেগেছে, 5 মিনিট লেগেছে। তো এটা থেকে কি বলতে চাইছে যে সময় একটা সময় অবশ্যই আছে, কিন্তু আমার যাওয়ার পরে মানে আমি কতটা অতিক্রম করলাম 200 মিটার, তুমি গেছো 150 মিটার। কারণটা কি, কারণ তোমার স্পিড কম, তাই জন্য তুমি কম গেছো। তো এটাও সেরকম, টাইমটা এখানে কমছে, এর স্পিড কম হওয়ার জন্য এই কমটা কম দূরত্ব কম কম পথ গেছে, কিন্তু কি হচ্ছে এর স্পিড বেশি হওয়ার জন্য এই বেশি দূরত্ব অতিক্রম করেছে, বোঝা গেছে কি বললাম। তাই জন্য দুটোর মধ্যে টাইম কনস্ট্যান্ট, তো টাইমটা কেটে যাবে। তো টাইমটা কেটে দিয়ে আমি এটা লিখতে পারি যে এল অফ এইচ এর করতে পারি, আর নিচে করতে পারি এল অফ এমন। বুঝতে পারলে কি বললাম। এবার দেখো এর মানটা কত পেয়েছি, দেখো আর অফ এইচ এর এই মানটা পেয়ে গেছি কত, একবারে করে দিলাম, এই যে আর অফ এইচ এর মানে 1/1.46, বা এটাকে এইভাবে করতে পারি এল অফ অ্যামোনিয়াম ডিভাইডেড বাই এল অফ এইচসিএল 1.46, এটা ঠিক আছে। বুঝতে পারলে কি করবো। এবার বলে এল অফ অ্যামোনিয়া, এল অফ অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া কতটা পথ অতিক্রম করেছে, ঠিক আছে। তো অ্যামোনিয়া দেখো কতটা পথ, আমি বললাম এটা এক্স, তো এতটা হাফ, তারপরে প্লাস এক্স, তো আমি অ্যামোনিয়াটা করলাম কত, অ্যামোনিয়া কতটা পরিমাণ গেছে এখানে একটু করলাম, অ্যামোনিয়া কতটা পরিমাণ গেছে হাফ প্লাস এক্স গেছে। কারণটা কি, এই তো হাফ, এতটা আমরা মিডিল পয়েন্ট ধরে নিয়েছি, কোশ্চেনে যেটা বলেছি মিডিল পয়েন্ট থেকে কত ধরে, মিডিল পয়েন্ট থেকে দূরে চলে চাইছি, তো অ্যামোনিয়া এতটা হাফ গেছে, তো এটা প্লাস এক্স, তো হাফ প্লাস এক্স, এক্স এর কতটা গেছে, তো পুরোটা হচ্ছে যে হাফ, এই পুরোটা হাফ, অ্যামোনিয়া কতটা গেছে, এই এতটা গেছে, এখান থেকে এতটা গেছে, এখান থেকে এতটা, পুরোটা হাফ, এতটা এক্স, তো এটা বলতে পারি কি হাফ মাইনাস এক্স গেছে এক্স এর, এতটা বুঝো, এতটা পরিমাণ হচ্ছে যে হাফ মিটার। তো এক্স এতটা এখানে এখানে কি হচ্ছে যে এদের মিলিত হয়েছে, তার মানে এক্স এর এতটা এসেছে, পুরোটা হাফ, এতটা যদি এক্স হয়ে যায়, তো বাকিটা পড়ে আছে কতটা, হাফ মাইনাস এক্স, হাফ মাইনাস এক্স, মানে এটা 1.46। এবার এটা করো, এখান থেকে এক্স এর মান যেটা এসেছে সেটা হচ্ছে যে এটা, তো করলাম কি 1 প্লাস 2x 1 মাইনাস 2x, দুই দিকে কেটে দিলাম 1.46, ঠিক আছে। এবার এটাকে তোমরা করতে থাকো, এবার এটা পাশে করলাম 1 প্লাস 2x is equal to 1.46 মাইনাস 2 দিয়ে গুণ করো, এটা 2 দিয়ে গুণ করে যে অ্যান্সারটা এসেছে সেটা হচ্ছে যে 9.34। যাই হোক এটা গুণ করে দেখবি অ্যান্সার যেটা এসেছে আমি করে দিলাম একবারে। আচ্ছা 6 দিয়ে 12, 6 দিয়ে 12, 2 হাতে 1 দিয়ে 8, 9, 2.92, ঠিক আছে। 6 দিয়ে 12, 2 হাতে 1 দিয়ে 8, ঠিক আছে, এক্স, এটা এক্স, এটা 2x, তো কি করলাম এটাকে এদিকে নিয়ে এলাম 2.92 প্লাস 2, এটা x, এটা কত, তার মানে 2.46, যেটা 4.92 x is equal to 2.46। আর এটা করে এটা লিখছি x এর মান কি লিখছি, যাই হোক এখানে বলেছি এক্স এর মান যেটা থেকে তোমরা বাড়িতে ক্যালকুলেট করে নিবে। এক্স এর মান যেটা এসে সেটা হচ্ছে যে 9 এবার এটা অ্যান্সার করা আছে যে 9.34, অ্যান্সার যেটা এসেছে 9.34, মানে ওই যে এক্স এর মানটা 9.34, 34 ওটা সেমিতে দিবে, সেমিতে, ঠিক আছে, 9.34 সেমিতে দিবে, এটা ঠিকই করেছি ভাই। ওটা তো প্রথমে মিটারে গেছে, তো মিটার থেকে সেমিতে নিয়ে গেলে ঠিকই আছে, ক্যালকুলেশন ঠিকই আছে, ঠিক আছে, যেটা বলছিলাম ওটাই হবে। তো 9.34 সেমি, তো এইচটা কোথাও, এইচটা হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এইচটা, ঠিক আছে, ঠিক আছে। এখানে থেকে কিন্তু কোশ্চেনটা চাইনি, কোশ্চেনটা ঠিক করার জন্য বলেছে যে মিডিল পয়েন্ট থেকে এক্স কথাটা দূরত্বে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা খুব সুন্দর টাইপের কোশ্চেন ছিল, ঠিক আছে। তো কি বলছিস সেটাই বল।
এই দেখো তোমাদের 15টার মতো টপ 15 কোশ্চেন আমি করালাম এই গ্যাসের চ্যাপ্টার। এখনো অনেকটা বাকি আছে, এখনো গ্যাসের গতিশক্তি, স্পিড, অনেক কিছু বাকি আছে। তো এটা হচ্ছে পার্ট 1, ফার্স্ট 1। তো এখনো হয়তো একটা বা দুটো পাত লাগাতে পারে এই এমসিকিউ সিরিজের জন্য, মানে এই চ্যাপ্টারের জন্য। তো তোমরা আমার সাথে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস। তো পরবর্তী যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার, আর একটা সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব তো করে দেবে, ঠিক আছে? তো কারণ আমাদের এই চ্যানেলে আরো ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে, তোমরা দেখতে পাচ্ছ কেউ বাছাই করে কেউ খুব সুন্দর সুন্দর কোশ্চেন এনেছে, ঠিক আছে? তো একটা ক্লাসটা কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানিও, বুঝলে? ঠিক আছে? তো সি ইউ গাইস ভেরি সুন। পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করো, শীঘ্রই আমি পরবর্তী পার্ট নিয়ে চলে আসবো। তো সি ইউ গাইস ভেরি সুন, ঠিক আছে?